বেহায়া বেলজ্জিত মেয়ে মানুষ। লজ্জা করে না মেয়ে হয়ে একটা ছেলেকে তুলে আনতে? নো সুইট হার্ট, একটুও লজ্জা করে না। এত কথা না বলে কবুল বলো তো সোনা, আমার আর তর্স হইছে না। কোনো দিন আপনার মনের আশা পূরণ হবে না। চেনা নাই জানা নাই একটা ছেলেকে তুলে এনে বলছেন কবুল বলতে। বিয়ে কি ছেলে খেলা নাকি? আমি কখন বললাম বিয়ে ছেলে খেলা? বিয়ে তো কতটা পবিত্র তা তো কবুল বলার পরেই বুঝতে পারবে সুইট হার্ট। একদম ফালতু কথা বলবেন না। আমি আপনাকে চিনি না, জীবনে কখনো দেখেছি বলে মনে হয় না। তাহলে আপনাকে বিয়ে করব কোন দুঃখে? দুঃখে নয় সোনা, সুখে। বিয়ে তো সুখের জন্যই করে, তাই না? কাজীর গম্ভীর গলা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা নীলের জ্বলন্ত চোখ, আঁখি ঠোঁটে হালকা হাসি নিয়ে তাকিয়ে আছে, যেন সবকিছু তারই পরিকল্পনা। অচেনা কাউকে বিয়ে করতে পারবো না আমি, বুঝতে পারছেন না? তুমি তো আমার অচেনা না সোনা, তোমাকে তো আমি খুব ভালো করেই চিনি। কি চেনেন আপনি? আমার নাম জানেন? আমার জীবন জানেন? আমার ইচ্ছে জানেন? নাকি রাস্তায় থেকে তুলে আনলেই মানুষ চেনা হয়ে যায়? আঁখি এক পা এগিয়ে আসে, তার চোখে হালকা রহস্যময়ী ছায়া, যেন সে সব জেনে এই পথে পা বাড়িয়েছে। নাম নীল হাসান, বয়স 25। সকালে কফি ছাড়া মাথা কাজ করে না, রাগ উঠলে ঠোঁট কামড়াও। কাউকে কষ্ট দিলেও রাতে একা বসে আফসোস করো। এসব এসব আপনি জানলেন কিভাবে? কারণ আমি অনেক আগে থেকেই তোমাকে চিনি সুইট হার্ট। বাজে নাটক করবেন না। আপনি আমার পেছনে গোয়েন্দাগিরি করেছেন, তাই বলে বিয়ে? গোয়েন্দাগিরি করলে শুধু তথ্য পাওয়া যায় নীল, মানুষ নয়। আমি তোমাকে তথ্য দিয়ে নয়, সময় দিয়ে চিনেছি। সময় দিয়েছি মানে? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। দেখেছো, শুধু চিনতে পারোনি। ধাঁধা ছাড়েন, সোজা কথা বলেন। সোজা কথাই বলছি। তুমি যখন ভার্সিটিতে নতুন ছিলে, প্রতিদিন লাইব্রেরির কর্নারে বসে পড়তে। আমি তখন সামনের টেবিলে থাকতাম। তুমি কখনো খেয়াল করনি। লাইব্রেরি? হুম। তুমি নোট লিখতে লিখতে চুলে হাত বোলালে, আর বিরক্ত হলে জানালার বাইরে তাকিয়ে থাকতে। এসব সত্যি আমি করতাম? জানি, কারণ আমি তখন থেকেই তোমাকে ভালোবাসি। ভালোবাসা এমন হয় জোর করে কাজীর সামনে দাঁড় করিয়ে কবুল বলাতে হয়? জানো নীল, ভালোবাসা কখনো কখনো ভয় পায়। আমি জানতাম তুমি নিজে থেকে কখনো আসবে না। তুমি দায়িত্বের ছেলে, অনুভূতির না। তাই বলে আমাকে অপমান করবেন? অপমান না শোনা, অধিকার নিচ্ছি। অধিকার? আমি কোনো সম্পত্তি নাকি? তুমি আমার ভবিষ্যৎ। নীল থেমে যায়, বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি। এই মেয়েকে সে বুঝতেই পারছে না, কিন্তু তার সব কথাই নীলের সাথে মিলে যাচ্ছে। ভবিষ্যৎ হলে আগে জিজ্ঞেস করতেন। জিজ্ঞেস করলে তুমি পালাতে, তাই পথ বন্ধ করে দিলাম। আপনি ভয়ানক মেয়ে। আর তুমি ভীষণ জেদি ছেলে, তাই তো ম্যাচ পারফেক্ট। আমি কবুল বলবো না। বলবে? জোর করবেন? না, আমি শুধু মনে করিয়ে দেব। আজ তুমি না বললে সারা জীবন নিজের মনকেই মিথ্যে বলবে। সময় শেষ হচ্ছে, কবুল বলবেন? নীল আখির দিকে তাকায়, মেয়েটার চোখে জেদ নয়, অদ্ভুত এক অপেক্ষা। নীল বুঝতে পারছে না কি করবে ও। যদি বিয়ের পরে বুঝি এটা ভুল, আপনি সব মিথ্যা বলছেন আমাকে। তাহলে আমি ঠিক করে দেব। এত আত্মবিশ্বাস কেন আপনার? কারণ আমি তোমার ভুলগুলোতেও ভালোবাসতে রাজি। নীল বুক ভরে শ্বাস নেয়, চারপাশের শব্দ ঝাপসা লাগে, তার মাথার ভিতর শুধু আখির কণ্ঠ ঘুরছে। কাজী আবার বলে, কবুল বলবেন? কবুল? চারিদিকে মাশাল্লাহ শব্দ উঠে। আখির ঠোঁটে বিজয়ের হাসি, কিন্তু চোখে হালকা ভেজা ভাব। দেখলে সোনা, পালাতে পারলে না। আজ কবুল বলেছি, কিন্তু সহজ করে ছাড়বো না আপনাকে। আমিও চাই না তুমি সহজ হও। আমার বর সহজ হলে মজা কোথায়? নীল চোখ সরিয়ে নেয়, কিন্তু বুকের ভেতর অজানা ঝড় শুরু হয়ে গেছে। কাজের ঘর থেকে বের হতেই নীলের বুকের ভেতর অদ্ভুত চাপা ঝড় বইতে থাকে। চারিদিকে হাসি, অভিনন্দন, কিন্তু নীলের কাছে কিছুই ঢুকছে না। সে সোজা এগিয়ে যেতে নেয়। আঁখি পেছন থেকে ডাক দেয়, শুনছো? এত তাড়াহুড়ো কেন সোনা? একটা কথা পরিষ্কার করে বলি, আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করলেন না তো? আঁখি কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে ধীরে নীলের সামনে এসে দাঁড়ায়। সেটা সময় বলবে সোনা। সময় মানে কি? বিয়ের পরেই তো সব পরিষ্কার হওয়া উচিত ছিল। কিছু সম্পর্ক শুরু হয় প্রশ্ন দিয়ে, শেষ হয় বিশ্বাসে। আমাদেরটা তেমনই।
আমি বাড়ি যাব। আমিও যাব। আপনি যাবেন মানে? তোমার বাড়ি? এখন তো সেটা আমারও। আমি এখনই আপনাকে মানতে পারবো না, আমার সময় লাগবে। জানি, তাই তো জোর করিনি তোমার মনটাকে, শুধু হাতটা ধরেছি। হাত আর মন এক জিনিস না। কিন্তু একদিন দুটো মিলেই যায়। আমি স্বাভাবিক হতে পারছি না। সকালে আমি সিঙ্গেল ছিলাম, রাতে বিয়ে করা মানুষ। সারপ্রাইজটা একটু বড় হয়ে গেছে, তাই না? এটা মজা না, এটা আমার জীবন। আর এখন আমারও। আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না, শুধু একটু স্পেস চাই। স্পেস দেব, কিন্তু দূরত্ব না। নীল দরজা খুলে বসে, আখিও পাশে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে। জানালার বাইরে শহরের আলো দৌড়াচ্ছে, আর ভিতরে নীলের মাথার ভেতর প্রশ্নের ভিড়। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নীল বলে, আপনি কেন আমাকে বেছে নিলেন? এত মানুষ থাকতে আমি কেন? কারণ তুমি কাউকে ভালোবাসলে পুরোটা দাও, অর্ধেক না। আপনি তো বলেন আমি আপনাকে চিনতামই না। তুমি আমাকে চিনতে না, কিন্তু আমি তোমাকে চিনতাম। নীরব ছেলে হয়েও তোমার ভেতর ঝড় আছে। ঝড় হলে তো আজ এমন কাবু হতাম না। কাবু নয়, শুধু অপ্রস্তুত। আমার ভয় লাগছে। কিসের? যদি আপনার ভালোবাসা আমার বোঝা হয়ে যায়। আখি আস্তে করে নীলের হাতের কাছে হাত রাখে, কিন্তু চেপে ধরে না, যেন এই হাতটা একটা ভরসার হাত। তখন আমি বোঝা হব না, ছায়া হব। আমি এখনো আপনাকে স্ত্রী ভাবতে পারছি না। ভাবতে হবে না, আগে মানুষ হিসেবে ভাবো। আপনি এত শান্ত কেন? আমি হলে রেগে যেতাম। কারণ আমি জোর করে বিয়ে করিনি তোমার মনকে, ওটা নিজে থেকেই আসবে। আজ আলাদা ঘুমাবো। ঠিক আছে। আপনি কষ্ট পেলেন না? কষ্ট হলে ভালোবাসা আর টিকতো না নীল, আমি অপেক্ষা করতে জানি। নীল দরজার দিকে তাকায়, তারপর আখির দিকে, যেন সে বুঝতে পারছে না এই মেয়েকে একদম রহস্যময় লাগছে তার কাছে। আমাকে সময় দেবেন তো? যতটা লাগে। নীলের সাথে আখি বাড়ির গেটে ঢুকতেই নীলের বুকের ভেতর কেমন জানি ধুকপুক শুরু হয়ে যায়। নিজের বাড়ি হলেও আজ পা ফেলতে ভয় লাগছে। পাশে দাঁড়িয়ে থাকা আখি একদম স্বাভাবিক, মুখে কোনো টেনশন নেই, চোখে শুধু আত্মবিশ্বাস। ড্রয়িং রুমে ঢুকতেই সবাই একসাথে তাকিয়ে যায়। নীল, এত রাতে কার সঙ্গে এলি? আরে নীল, এই মেয়েটা কে? আগে তো কখনো দেখিনি। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তবে আগে বল, মেয়েটা কে? নীলের হঠাৎ গলা শুকিয়ে যায়, এতগুলো চোখ তার দিকে তাকিয়ে। সে আখির দিকে একবার তাকায়, তারপর মেঝের দিকে। আমি আসলে কথাটা। কি? আসলে মেয়েটা নিয়ে আসছিস আর কিছুই বলবি না? নীল, এটা কোনো সিনেমা না, ঘরে মেয়ে আনলে পরিচয় দিতে হয়। হঠাৎ সব হয়ে গেছে মা। হঠাৎ বাজার থেকে সবজি কিনে আনার মতো হঠাৎ কিছু হয়? আমি ঠিক করে বলতে পারছি না। আরে লজ্জা পাচ্ছিস নাকি? কিন্তু মেয়েটা তো মানুষ, কথা বলতে পারিস। নীল একদম চুপ, বুকের ভেতর চাপা দম বন্ধ ভাব। ঠিক তখন আখি ধীরে এক পা সামনে এগিয়ে আসে। গলায় কোনো কাঁপুনি নেই, বরং অদ্ভুত শান্ত শক্তি। আমি বলি আঙ্কেল আন্টি, বলো মা। আমি নীলকে বিয়ে করেছি। কি বললে? বিয়ে? কবে? কোথায়? আমাদের না জানিয়ে? নীল, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, বিয়ে করেছি। এত বড় সিদ্ধান্ত একা নিলি কেন? আমাদের একবারও জানালি না? কারণ নীল ভয় পাচ্ছিল আপনাদের কষ্ট দেবে বলে। আখি, আজ আমাকে বলতে দাও, নীল খুব দায়িত্বশীল ছেলে, নিজের ভালো মন্দের চেয়ে বাবা মায়ের অনুভূতিকে আগলে রাখে, তাই ও নিজের মনকে চাপা দেয়। আমি শুধু ওর হাতটা ধরেছি। কিন্তু এভাবে হঠাৎ বিয়ে? সমাজ কি বলবে জানো? সমাজের চেয়ে মানুষের মন বড় ভাবি। তোমার পরিবার কে? কোথাকার মেয়ে তুমি? পরিবার আছে আঙ্কেল, সময় হলে সব জানবেন। নীল খেয়াল করে এই জায়গায় এসে আখির চোখ বদলে যায়। এই মেয়ে কি আড়াল করছে সেটা নীল বুঝতে পারছে না কিছুতেই। তুমি কি আমার ছেলেকে জোর করেছো? না মা, জোর করেনি। জোর করলে নীল আজ এখানে থাকতো না আন্টি, আমি শুধু দরজাটা খুলেছি, ঢোকাটাও নিজেই শিখবে। তুই কি খুশি নীল? আমি হঠাৎ সব হয়েছে, বুঝে উঠতে সময় লাগবে। বিয়ের পর সময় চাওয়াটা কঠিন।
তবুও তুই আমার ছেলে, ভুল করলেও আমরাই সামলাবো। ঘরে বউ এসেছে, দাঁড়িয়ে থাকবে কেন মা? বসো। ধন্যবাদ মা। বসো তুমি, ভয় পেও না, হঠাৎ হলে সবারই এমনই লাগে। নীল পাশে বসে পড়ে। বুকের ভেতর এখনো অস্থির ঢেউ। সে কি করবে এখনো বুঝতে পারছে না। নীল ফিসফিস করে আখিকে বলে, এত প্রশ্নে আপনি নার্ভাস হলেন না? তোমাদের ঘর আমার যুদ্ধক্ষেত্র না, আশ্রয়। ভয় পেলে বিয়ে করতাম না। এই মেয়েটার ভেতরে কতটা রহস্য লুকানো আছে কে জানে। মা চায়ের কথা বলে ভেতরে যায়। ভাবি উঠে পড়ে। ড্রয়িং রুমের রাতের নীরবতা নামে। বাইরে বাতাস বইছে। আর নীলের জীবনে শুরু হচ্ছে এমন এক গল্প যার শুরুটা সে নিজেও বোঝেনি। ড্রয়িং রুমের ভারী পরিবেশটা একটু হালকা হয় যখন নীলের মা ট্রেতে করে চা নিয়ে আসে। কাপের ভাপ উঠছে, সাথে বিস্কুট। মা ধীরে এসে আঁখির সামনে ট্রে বাড়িয়ে দেয়। নাও মা, চা খাও। সারা দিন কিছু খাওনি নিশ্চয়ই। ধন্যবাদ মা। নীল, বসে বসে তাকিয়ে থাকিস না, তুই যাও চা খা। ভাবি। চায়ের কাপে চুমুক দিতেই আঁখির চোখ নরম হয়ে আসে। এত প্রশ্ন, এত চাপের পর গরম চা যেন একটু স্বস্তি দেয়। অনেক ভালো লাগছে। ঘর নিজের হলে সবই ভালো লাগে মা। নীল কথাটা শুনে একটু অস্বস্তিতে পড়ে, কিছু বলে না। কিছুক্ষণ পর মা ডিনারের কথা বলে উঠে দাঁড়ায়। চলো খেতে বসি, রাত অনেক হয়েছে। ডাইনিং টেবিলে সবাই বসে। নীল চুপচাপ, আঁখিও খুব স্বাভাবিকভাবে বসে পড়ে। ভাত, তরকারি, মুরগির ঝোল সব সাজানো। আখি, বেশি লজ্জা পেও না, নিজের ঘরের মতো করে খাও। চেষ্টা করছি ভাবি। নীল পাশে বসে থাকে, মাঝে মাঝে তাকায়, আবার সরিয়ে নেয়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না এখনো। খাচ্ছেন তো ঠিকভাবে? স্বামী হয়ে এত কেয়ার করলে বিপদ আছে কিন্তু। আমি মানে এমনি বললাম। আঁখি মুচকি হাসে, আর কিছু বলে না। ডিনার শেষ হলে ভাবি প্লেট তুলতে তুলতে নীলের দিকে তাকায়। নীল, রাত অনেক, বউকে রুমে নিয়ে যাও, সারাদিন ধকল গেছে। ভাবি। সে উঠে দাঁড়ায়। আঁখিও ধীরে উঠে তার পাশে আসে। নীল একবার সবার দিকে তাকায়। কথাটা বলতেই লজ্জা লাগছে, তাও বলে, আসুন। দুজন পাশাপাশি সিঁড়ি দিয়ে উপরে ওঠে। করিডোরের আলো নরম। নীলের পা যেন একটু ভারী হয়ে গেছে। রুমের দরজা খুলে নীল ভেতরে ঢুকে। আঁখিও ঢুকে চারপাশে তাকায়। সাধারণ কিন্তু গোছানো ঘর। নীল দরজা বন্ধ করে। ঘরে হালকা নীরবতা। নীল কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা কথা বলি। বলো। আপনার মধ্যে কি কোনো রহস্য আছে? সত্যি করে বলেন তো, আমার আপনাকে ঠিক স্বাভাবিক লাগছে না। আঁখি কয়েক সেকেন্ড নীলের চোখে চোখ রাখে, তারপর ধীরে ধীরে কাছে আসে। নীল একটু পেছাতে যায় কিন্তু থামে। আঁখি নীলের মুখের কাছে এসে হালকা করে ঠোঁটে চুমু দেয়। কি রহস্য থাকবে সোনা? এসব কথা ছিল না। এখন আছে। আপনি খুব সহজ করে নিচ্ছেন সব। স্বামী স্ত্রীর মাঝে এইসব হবেই নীল, নার্ভাস হয়ে লাভ নেই। কিন্তু আমি এখনো প্রস্তুত না। জানি, তাই তো আমি জোর করছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি আজ থেকে তুমি একা নাও। সকালে ঘুম থেকে উঠে বুঝবো সব সত্যি কিনা। বুঝবে, আর তখন হয়তো আর ভয় লাগবে না। আপনি খুব আত্মবিশ্বাসী। কারণ আমি তোমাকে নিয়ে ভুল করিনি। আজ আলাদা থাকি। ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় থাকবো। আপনি কষ্ট পাবেন না? ভালোবাসা শুরু হয় বোঝাপড়া দিয়ে, অধিকার দিয়ে না। এই মেয়েটা সহজ না, কিন্তু ভয়ঙ্কর না, বরং অদ্ভুতভাবে রহস্যে ঘেরা। সময় দাও নীল, ধীরে ধীরে তুমি নিজেই আমার দিকে আসবে। ঘরের ভিতর নরম আলো। নীল বিছানার পাশে দাঁড়িয়ে আছে, আর আঁখি জানালার কাছে এসে ধীরে নিঃশ্বাস নেয়। সারাদিনের ধকল এখন শরীরে ভর করছে। আঁখি হালকা গলায় বলে ওঠে, একটা কিছু দাও তো, আমি একটু ফ্রেশ হব। কিন্তু আমি মেয়েদের ড্রেস কই পাবো? তোমার ট্রাউজার আর টি শার্ট দিলেই হবে। আমার জামা তো বড় হবে। সমস্যা নেই, স্বামীর জামা পরে ঘুমানোর মজাই আলাদা। নীল হক চকিয়ে যায়, তারপর একটা টি শার্ট আর ট্রাউজার বের করে এগিয়ে দেয়। এইটা নিন। ধন্যবাদ সোনা। নীল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আঁখি বাথরুমে ঢোকার আগে একবার পেছনে তাকায়। ভয় পেও না, আমি এখনই আসছি। দরজা বন্ধ হয়। বাথরুমের ভেতর
পানির শব্দ শুরু হয়। বাইরে দাঁড়িয়ে থাকা নীল অকারণে অস্থির হয়ে পড়ে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি, না রাগ না ভয়, কেমন জানি নতুন কিছু। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। আঁখি বেরিয়ে আসে। ভেজা চুল থেকে পানি টুপটুপ করে পড়ছে। নীলের টি শার্ট গায়ে, হাতা একটু বড়, কিন্তু তার উপর আঁখিকে অদ্ভুত সুন্দর লাগছে। মুখে কোনো মেকআপ নেই, তবু চোখে আলাদা আলো। নীল হঠাৎ থমকে যায়। আঁখি তার দৃষ্টিদার ধরে ফেলে। তাকিয়ে আছো কেন? সুন্দর লাগছে নাকি? তেমন কিছু না। মিথ্যে বললে কিন্তু বোঝা যায়। আপনি ভেজা চুলে আলাদা লাগছে। আলাদা মানে খারাপ না ভালো? ভালোই। আঁখি নীলের সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে দূরত্ব কমে আসে। আঁখি নীলের মুখের দিকে তাকিয়ে গলা জড়িয়ে ধরে বলে, তাহলে চাইলে আদর করতে পারো, বারণ করব না। এসব কথা আগে ছিল না। আগে আমরা অচেনা ছিলাম, এখন স্বামী স্ত্রী। সম্পর্ক বদলালে কথাও বদলায়। আপনি খুব সহজ করে নেন সব। সহজ না নীল, সাহস করে নেই। আর যদি আমি এখনো না পারি? তাহলে অপেক্ষা করব। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আপনি সত্যি অদ্ভুত। তোমার জন্যই অদ্ভুত হয়েছি। এই মেয়েটা ধীরে ধীরে আমার দেয়াল ভাঙছে। আঁখি তোয়ালি দিয়ে চুল মুছতে মুছতে বিছানায় পাশে বসে। রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর বলে, তুমি বসো, দাঁড়িয়ে থেকো না। নীল ধীরে এসে চেয়ারে বসে পড়ে। ঘরের ভেতর নরম নীরবতা নামে। ঘরের আলো একটু ম্লান। বাইরের রাত অনেকটা গভীর হয়ে গেছে। আঁখি চুল মুছতে মুছতে সোফার দিকে এগোয়। আমি এখানে শুই? না, খাটেই থাকুন, আমার কোনো অসুবিধা হবে না। তোমার অসুবিধা হবে না জানি, কিন্তু আমার হবে। কেন? কারণ তুমি কাছে থাকলে মন চাইবে তোমাকে কাছে পেতে। নীল অস্বস্তিতে কাশি দেয়। কি মেয়ে রে বাবা, মুখে কিছুই আটকায় না দেখা যায়। সে কি বলবে ভেবে পাচ্ছে না, তাও বলল, এসব কথা বলবেন না, অস্বস্তি হয়। অস্বস্তি হলে বুঝবে মন এখনো নতুন পরিবেশে আছে। শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আচ্ছা, তাহলে শুয়ে গল্প করি। না, ঘুমান, সকালে আমার অফিস আছে তো। আঁখি কয়েক সেকেন্ড নীলের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ নীলের হাত ধরে নেয়। নীল চমকে উঠে। এই, এসো। নীল অপ্রস্তুতভাবে বিছানায় বসে পড়ে। আঁখি পাশেই শুয়ে পড়ে। নীল দূরে সরে যেতে চাইলে আঁখি আস্তে করে তাকে জড়িয়ে ধরে। ওভাবেই ঘুমাও। আখি। ভয় পেও না, শুধু পাশে থাকছি। নীল কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে শরীরটা আরাম দেয়। নতুন এক অনুভূতির মধ্যে চলে যায় সে। আপনি খুব জেদি। তোমার জন্যই জেদি হয়েছি। জানেন, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন। অদ্ভুত মানেই খারাপ না, কখনো কখনো অদ্ভুত দিনই ভবিষ্যৎ বানায়। যদি কাল সব বদলে যায়? বদলাবে, কিন্তু ভয়ঙ্কর না, সুন্দর করে। নীল চুপ হয়ে যায়। আঁখির হাতটা তার পিঠে হালকা ছোঁয়ায় স্থির থাকে। কিছুক্ষণ পর নীলের নিঃশ্বাস ধীরে ধীরে ঠিক হতে থাকে। আঁখি চোখ তুলে তাকায়। ঘুমাও নীল, সময় হলে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ঘরের ভিতরের আলো নিভে আসে। বাইরের রাতের নীরবতা, ভেতরে দুজন মানুষের নতুন সম্পর্কের প্রথম শান্ত শ্বাস। ভোরের নরম আলো পর্দার ফাঁক বলে ঘরে ঢুকে পড়েছে। বাইরে পাখির ডাক, ভেতরে গভীর নীরবতা। নীল ধীরে ধীরে চোখ খুলে বুঝতে পারে সে একা নেই। তার বুকের উপর কেউ মাথা রেখে ঘুমিয়ে আছে। নীল নিচে তাকিয়ে দেখে আঁখি তাকে জড়িয়ে ধরে আছে। ঘুমের মধ্যেও যেন হারাতে না চেয়ে শক্ত করে ধরে রেখেছে। চুলগুলো এলোমেলো, মুখে অদ্ভুত শান্ত একটা ছায়া। নীলের বুক ধুক করে ওঠে। কালও আমি একা ছিলাম, আর আজ সকালে কেউ এভাবে আমাকে জড়িয়ে আছে। বিশ্বাসই হচ্ছে না। সে খুব আস্তে করে আঁখির হাত সরাতে যায়, কিন্তু আঁখি ছাড়ে না। ঘুমের মধ্যে আরো জোর করে ধরে রাখে তাকে। আখি, উঠুন না। আঁখি ঘুমের মধ্যে কিছু বোঝে না। নীল সাবধানে তাকে আলাদা করে দেয়। ঠিক তখনই নীলের চোখ পড়ে ঘুমের ঘোরে আঁখির পরা টি শার্টটা একটু উপরে উঠে গেছে। ভোরের আলোতে আঁখির মুখটা আরো শান্ত, আরো মায়াময় লাগছে। নীল কয়েক সেকেন্ড তাকিয়েই থাকে। আমি কেন এমন তাকিয়ে আছি? ও তো আমার স্ত্রী ঠিকই, কিন্তু সবকিছু এত হঠাৎ, জানি না কেন। কিন্তু এই মুহূর্তে নিজেকে থামাতে পারছি না। আর খুব হালকা করে আঁখির কপালে একটা চুমু দিয়ে দেয়। মুহূর্তেই নীলের ভেতরটা কেঁপে ওঠে। পাগল হয়েছিস নীল? অফিস আছে, এসব ভাবার সময় না। সে তাড়াতাড়ি করে উঠে বাথরুমে ঢুকে পড়ে। পানির শব্দে ঘর ভরে যায়।
ঠান্ডা পানি মুখে দিতেই মাথাটা একটু পরিষ্কার হয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকায়। নিজেকে সামলাও, সব কিছু ধীরে হবে, তাড়াতাড়ি করে না। ফ্রেশ হয়ে বের হয়। আঁখি তখনও ঘুমোচ্ছে। নীল আলমারি খুলে শার্ট প্যান্ট বের করে রেডি হয়। জুতো পরার সময় আবার তাকায় আঁখির দিকে। ঘুমান আঁখি, কাল অনেক ধকল গেছে আঁখি, আমি বের হচ্ছি। এখনই চলে যাচ্ছ এত তাড়াতাড়ি? কাল তো ঠিক করে কথাও বলা হয়নি। অফিস আছে আঁখি, হঠাৎ বিয়ে হলেও কাজ তো থেমে থাকে না। তবে মনটা একটু ভারী লাগছে আপনাকে রেখে যেতে। আমি কি করব সারাদিন? নতুন ঘর, নতুন মানুষ, কাউকে তো ঠিক করে চিনি না এখনো। মা আর ভাবির সাথে থাকবেন, ঘরটা চিনবেন, ধীরে ধীরে নিজের করে নেবেন। আপনি একা নন। কিন্তু বাইরে গেলে কি পরবো? তোমার জামা পরে তো আর সারাদিন ঘোরা যায় না। আমার তো কিছুই আনা হয়নি। সেটা ভেবেছি, কাল রাতে অনলাইনে কয়েকটা ড্রেস অর্ডার করেছি, আজই ডেলিভারি আসবে। আপনার পছন্দ হবে আশা করি। সত্যি বলছো? আমার জন্য তুমি এসব ভেবেছো? খুব বড় কিছু না, আপনি তো এখন এই ঘরের মানুষ, দরকারি জিনিস তো থাকতেই হবে। দেখছো নীল, তুমি বাইরে শক্ত থাকো ঠিকই, কিন্তু ভেতরে খুব কেয়ারিং। বেশি বিশ্লেষণ করবেন না, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও, অফিসে গিয়ে শুধু কাজ না, মাঝে মধ্যে আমার কথাও মনে করবে। আপনি ঠিক থাকবেন তো? হঠাৎ পরিবেশ বদলে গেছে, যদি কিছু লাগে মাকে বা ভাবিকে বলবেন। তুমি ফিরলেই ঠিক থাকবো। দিনের শেষে তোমার অপেক্ষাটাই আমার কাজ। নীল কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নেড়ে বেরিয়ে যায়। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নীলের বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি। কাল পর্যন্ত নিজের কথা ভাবতাম, আর আজ সকালে কাউকে রেখে যেতে কষ্ট লাগছে। যাও নীল, ধীরে ধীরে তুমি নিজেই বুঝবে তুমি কখন থেকে আমার হয়ে গেছো। সকালটা শান্ত, হালকা সূর্য রশ্মি ঘরে ঢুকছে। জানালার ফাঁক দিয়ে নরম আলো ম্লান করে ভেতরে। নীল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। ভোরের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। হালকা বাতাসের সঙ্গে বাইরে পাখির ডাক ভেতরে এসে মিলছে। নীল মনে মনে ভাবছে, আজকের সকালটা একেবারেই নতুন, একেবারে অচেনা আর অদ্ভুতভাবে উত্তেজনাপূর্ণ। নীল নিচে নামতেই মা রান্নাঘর থেকে গরম খাবারের ট্রে হাতে নিয়ে হাজির হন। নীলকে দেখে মা মৃদু হাসি দিয়ে বলেন, বৌমা এলো না, খাবার খাবে না? মা, ওর ড্রেস তো এখনো নেই, আমি অনলাইনে অর্ডার দিয়েছি, চলে আসবে আজই। তাই আসলে একটু রুমে দিয়ে আসো, তারপর নিচে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না মা, সব ঠিক আছে, তবে আগে রুমে দিয়ে এসো, না হলে নিচে নামতে পারবে না। আপাতত আমাদের বাবা মায়ের কাপড় পরতে পারে। সমস্যা নেই ভাবি, হয়তো ও এখনই চলে আসবে ড্রেস, তারপর না হয় নিচে আসবে। মা খাবার সাজিয়ে টেবিলে বসান। গরম ভাত, ডাল, তরকারি সব মিলিয়ে ঘরে ভেজা ভোরের রোদ আর সুগন্ধ ছড়িয়ে পড়ে। নীল ধীরে ধীরে টেবিলের দিকে এগোয়। মা ধন্যবাদ। নতুন বউ এসেছে তাই সকাল শুরুটা একটু ব্যস্ত হলেও মধুর মনে হচ্ছে। খেয়ে নাও, শক্তি রাখো। নীল ধীরে ধীরে খাবার খেতে শুরু করে। মাঝে মাঝে নিজের ভেতরের উত্তেজনা সামলাতে চেষ্টা করে। খাবার খাওয়ার সময় মা ও ভাবি কিছুক্ষণ নীরব থাকে, শুধু দেখে নেয়, যেন বুঝতে পারছে নতুন সংসারের সূচনা ধীরে ধীরে হচ্ছে। খাবার শেষ হলে নীল উঠে দাঁড়ায়, ব্যাগ হাতে নিয়ে বলে, আচ্ছা খাওয়া শেষ, এবার চলে আসি। সাবধানে যেও। আচ্ছা আসি মা। ঠিক আছে, সাবধানে যা। আজকের দিনটা নতুন সূচনার দিন। সকালটা শান্ত, হালকা রোদ ঘরে ঢুকছে। নীল ব্যাগ কাঁধে চাপিয়ে দরজা খুলে বাইরে যায়। অফিসে পৌঁছালে মনটা কিছুটা ব্যস্ত হলেও অদ্ভুতভাবে শান্ত। আজকের দিনটা যেন নতুন করে শুরু হওয়ার মতো। আর আখির জন্য সে কিছুটা উত্তেজিত। হঠাৎ দরজার বাইরে ডেলিভারি বয় এসে হাত বাড়িয়ে বলে, স্যার, ম্যাডাম, ড্রেস ডেলিভারি এসেছে। মা দ্রুত এগিয়ে আসে, ধীরে ধীরে ডেলিভারি প্যাকেটটি গ্রহণ করে। প্যাকেট খুলে ড্রেসটা বের করে দেখেন পুরোপুরি আখির সাইজের এবং খুব সুন্দর কাপড়ের। ঠিকই অর্ডার হয়েছে। আজ আখি নিশ্চয়ই খুব খুশি হবে। আমি রুমে দিয়ে আসি, তারপর নিচে নামবে। মা ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। ড্রেসগুলো আখিকে দিতেই আখি তখন আর ধৈর্য রাখতে পারে না, হাতে ড্রেসটি ধরে। এত সুন্দর, ঠিক আমার পছন্দের মতো। আখি বাথরুমের দিকে চলে যায়।
দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পানির শব্দ ভেতরে ছড়িয়ে পড়ে। আঁখি গোসলের পর নতুন কাপড়ে ঢেকে নেয় নিজেকে। ভেজা চুল ধীরে ধীরে মুছে নিয়ে সে আয়নায় তাকায়। নিজেকে দেখে একটু হেসে ওঠে। মাশাল্লাহ, সুন্দর লাগছে আমাকে। কিছুক্ষণ পর আঁখি রুম থেকে বের হয়ে আসে। নরম গ্রীষ্মের আলো তার শরীরকে উজ্জ্বল করে তুলেছে। চুলগুলো ভেজা হলেও ঠিকমতো বাঁধা। রঙিন ড্রেস তার উপর সুন্দরভাবে বসেছে। নিচে এসে সে দেখে মা এবং ভাবি হালকা হাসি দিয়ে অপেক্ষা করছেন। সকালের শুভেচ্ছা। খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে তোমাকে আঁখি। ধন্যবাদ মা, ধন্যবাদ ভাবি। ড্রেসটা ঠিক আমার পছন্দের মতো। সকালটা নরম আলোয় ভরা। নীল অফিসের জন্য বের হয়ে গেছে অনেক আগেই। আর ঘরে এখন শান্তি। আঁখি টেবিলের পাশে বসে খাবারের দিকে তাকিয়ে আছে। মা প্লেট সাজাচ্ছেন, ভাবি পাশে বসে খেতে শুরু করেছে। কিছুক্ষণ চুপ থাকার পর ভাবি হালকা হাসি দিয়ে আঁখি দিকে তাকায়। আঁখি, তোমাদের সম্পর্ক কতদিনের? আমাদের আসলে কোনো রিলেশন নেই ভাবি। তাহলে বিয়ে কিভাবে হলো? আমি আমি নীলকে পছন্দ করি, আর তাই বিয়ে করেছি জোর করে, তাই বলা যায় না। তাহলে কাল নীল তো কিছু বললো না কেন? আমি জানি না ভাবি, হয়তো ওর নিজের কোনো পরিকল্পনা ছিল। তুমি খেতে খেতে সব বলছো, কিন্তু খাওয়ার সময়ও মনে রাখো, নতুন সংসারে সব কিছু ধীরে ধীরে হয়। হ্যাঁ মা, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজ থেকে নতুন জীবন শুরু হলো। তবে মনে রেখো, নীল কিন্তু ভালো ছেলে, ওকে কষ্ট দিও না। ঠিক আছে ভাবি, আমি সবসময় চেষ্টা করব। মা, ভাবি ও আঁখি সবাই কিছুক্ষণ নীরব থাকে। শুধু ভোরের হালকা আলো আর খাবারের গরম সুবাস ঘর ভরে। মনে হচ্ছে এই সকালটি নতুন অধ্যায়ের প্রথম পদক্ষেপ, যেখানে সমস্ত অজানা কৌতূহল, উত্তেজনা আর ছোট ছোট রহস্য ধীরে ধীরে প্রকাশ পাবে। খাবার শেষ হওয়ার পর আঁখি একটু নিজের দিকে তাকিয়ে হেসে ফেলে। আপনাদেরকে আমার অনেক ভালো লেগেছে। তোমাকেও আমাদের পছন্দ হয়েছে। বিকেলের হালকা আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। বাইরে ধীরে ধীরে বাতাসের সাথে পাতা দুলছে। আঁখি আর নীলের ভাবি বসে বসে চায়ের কাপ হাতে গল্প করছিল। ঘরে শান্তি, কিন্তু কথার মধ্যে একটা হালকা উত্তেজনা। আঁখি হেসে হেসে ভদ্র গলায় প্রশ্ন করে, আপনারা তো লাভ ম্যারেজ, তাই না ভাবি? ভাবি একেবারেই লজ্জায় চোখ নিচু করে হালকা হেসে চা হাতে নেন। ধীরে ধীরে লজ্জা গোপন করে বলে, হ্যাঁ আঁখি, 3 বছরের রিলেশনে ছিল, ধীরে ধীরে সব ঠিক করে বিয়ে করেছি। নীলের ভাই অনেক লাকি, আপনার মতো ভালো বউ পেয়েছে। আমিও লাকি, ওর মতো বর পেয়েছি। সত্যি কি তাই? ভাবি চোখে হালকা হাসি আর মুখে অল্প লজ্জার ছাপ। কিন্তু আঁখির কথাই যেন কিছু রহস্য মিশে আছে। ভাবি কিছুক্ষণ চুপ থাকে, তারপর আঁখির দিকে তাকিয়ে হেসে ফেলে। হ্যাঁ, আমিও অনেক লাকি ওকে পেয়ে, কিন্তু মাঝে মাঝে রহস্যময় লাগে। ও, তাহলে নীলও নিশ্চয়ই কিছু না কিছু রহস্য রেখে গেছে আমার জন্য। নিশ্চয়, রহস্য তো সংসারের মজা, আর তোমাদের নতুন জীবনে থাকবে আরও অনেক। সন্ধ্যা ধীরে ঘন হতে থাকে। আকাশ ধীরে ধীরে অন্ধকারের দিকে ঢলে আসে। ঘরের মধ্যে নরম আলোয় আঁখি একাকী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাহিরের বাতাস তার চুলে খেলছে, আর চোখে ঝলমল করছে দিন শেষের আলো। হঠাৎ সে লক্ষ্য করে নীল অফিস থেকে ফিরে আসছে। ঘরের দরজা খুলে ধীরে ধীরে সে ব্যালকনির দিকে তাকাচ্ছে। আঁখির চোখে হালকা উজ্জ্বলতা, লাজ আর অদ্ভুত কৌতূহল সব মিশে এক নতুন অনুভূতি তৈরি করছে। নীল ধীরে ধীরে এগোতে থাকে। আঁখি ঠিক অনুভব করতে পারে নীলের চোখে ভীষণ মনোযোগ। আজও ওর চোখে যেন নতুন কিছু দেখতে পাচ্ছি। ধীরে ধীরে সব কিছু জানবো। তুমি এক্ষুনি চলে এলে? কাজ শেষ, তাই আসলাম। সন্ধ্যার নরম আলো ব্যালকনিতে এসে পড়েছে। বাইরে হালকা বাতাস বইছে। আকাশে সূর্যের শেষ কমলা আভা লেগে আছে। নীল ধীরে ধীরে ব্যাগ নামিয়ে ব্যালকনির দরজার কাছে এসে দাঁড়ায়। সারাদিনের ক্লান্তি মুখে ভেসে উঠলেও আঁখিকে দেখেই মনটা অজান্তেই হালকা হয়ে যায়। আঁখি ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে বাইরে তাকিয়েছিল। চোখে নরম হাসি, মুখে মায়া। তুমি আগে ফ্রেশ হও, সারাদিন অফিস করে নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি কফি বানিয়ে আনি। আরে আপনি নতুন মানুষ, এত চিন্তা করতে হবে না, মা বা ভাবি দিলেই হবে। আঁখি ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে আসে। তার চোখে হালকা জেদ, কিন্তু মিষ্টি।
কথা না বলে সে নীলের গলার কাছে গিয়ে দু হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে। নীল হঠাৎ থমকে যায়। আঁখি মাথা তুলে নীলের চোখের দিকে তাকায়। ঠোঁটে নরম এক চুমু দিয়ে ধীরে গলায় বলে, তুমি আমার স্বামী, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব, বুঝেছো সোনা? নীল কিছুক্ষণ কথা খুঁজে পায় না। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ে। সে আঁখির দিকে তাকিয়ে নরম গলায় বলে, আপনি এমন করে বললে আমি কি বলবো বুঝতে পারি না। কিছু বলতে হবে না, শুধু মেনে নাও আজ থেকে আমি আছি। নীল ধীরে ধীরে আঁখির হাত দুটো ধরে। চোখে এক ধরনের শান্তি, যেন সে বুঝতেই পারছে না এই মেয়েটা একদিন আগেই অচেনা ছিল তার। আচ্ছা, আপনি কফি খান, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি এসো, কফি ঠান্ডা হলে কিন্তু মজা থাকবে না। নীল হালকা হেসে ভেতরের দিকে চলে যায়। আর আঁখি দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে। বাতাসে তার চুল বইছে, মুখে লুকানো এক প্রশান্ত হাসি। জোর করে শুরু হলেও ধীরে ধীরে এই সম্পর্কটা নিজের মতো করে গড়ে তুলবো। সন্ধ্যার নরম আলো ঘরে ভরে আছে। আঁখি ধীরে ধীরে নিচে নামলো। রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কফি মেশিনে গরম গরম কফি তৈরি করতে লাগলো। কফির সুগন্ধ ধীরে ধীরে ঘর ভরে যাচ্ছে। কিছুক্ষণ পর নীল বাথরুম থেকে বের হয়। ভেজা চুলে এখনো পানি কাঁধে ও হাতে পড়ছে। তার চোখে আজকের ক্লান্তি মিশে আছে। আঁখি কফি রেখে ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে আসে। চোখে মৃদু হাসি, মুখে লাজ আর হালকা উচ্ছ্বাস। জান, তোমাকে আজ খুব হট লাগছে। হালকা হানমসি দিয়ে আঁখি কথা বলল, যেন নিজের অন্তরের অনুভূতি প্রকাশ করছে। তারপর আরো ধীরে ধীরে যোগ করলো, একটু আদর করতে মন চাচ্ছে। নীল হঠাৎ তাকিয়ে দেখে আঁখি তার হাতে কফি রেখে দিয়ে এখন কাছাকাছি দাঁড়িয়ে আছে। আঁখি আর অপেক্ষা করতে পারে না। ধীরে ধীরে নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীল প্রথমে কিছুক্ষণ বিস্ময়ে স্তব্ধ, তারপর নিজের অজান্তেই আঁখিকে আরো কাছে টেনে নিল। দুজনের মাঝে এক অদ্ভুত উত্তেজনা, তৃষ্ণা আর নরম আবেশ তৈরি হলো। আপনার মধ্যে কি নেশা আছে? একদিনে আমাকে পাগল করে দিচ্ছেন। হ্যাঁ জান, একটু পাগল করা আমার অধিকার। তুমি তো আমার স্বামী। নীল হালকা মাথা নেড়ে আঁখিকে আলতো করে জড়িয়ে ধরে। চোখে অজানা আবেশ, মুখে অল্প হাসি। সত্যি আপনি একদম অনন্য। এমন করে কেউ কারোর সঙ্গে নরম ও পাগলাটে মুহূর্ত ভাগ করে না। আমি তো শুধু তোমাকে একটু খুশি করতে চাই। ব্যালকনির হালকা বাতাস, ঘরের নরম আলো, ভেজা চুলের সঙ্গে পানি ঝরার শব্দ, সব মিলিয়ে দুই হৃদয়ের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা এবং মায়ার আবেশ তৈরি হলো। নীল আর আঁখি দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। শুধু চোখে চোখ মিলছে, নিঃশব্দ অনুভূতি ছড়িয়ে পড়ছে। বাইরে সূর্যধ্বনি আস্তে ধীরে কমছে, আর ঘরটা যেন তাদের গল্পের জন্য আলাদা এক জগৎ হয়ে দাঁড়ালো। রাতের আলো নরমভাবে ঘরকে ঢেকে দিয়েছে। টেবিলে সাজানো গরম গরম ভাত, ডাল আর নানা তরকারি ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে দিয়েছে। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি আর হালকা উত্তেজনা বিরাজ করছে। নীল অফিস থেকে ফিরে এসেছে। সারাদিনের ক্লান্তি কিছুটা চোখে ভেসে উঠলেও আঁখি ও পরিবারের উপস্থিতি তাকে স্বস্তি দিচ্ছে। আঁখি টেবিলের পাশে বসে কিছুটা লাজুক হাসি দিয়ে নীলের দিকে তাকাচ্ছে। মা এবং ভাবি হাসি মুখে খাবারের মধ্যে গল্প করতে শুরু করেছেন। ভাবি হেসে আঁখির দিকে তাকিয়ে বলে, আখি, ঠিক মতন খাচ্ছ না কেন? খাও। আঁখি হালকা লাজুকভাবে হাসে, প্লেটের দিকে চোখ রেখে উত্তর দেয়, না ভাবি, একটু ক্লান্ত লাগছে, আর কিছু না, খাচ্ছি আমি। আখিমা একদিনেই আমাদের আপন করে নিয়েছে। মা সত্যিই বলছি, আমি ভাবতেই পারিনি উনি সবার সাথে এভাবে মিশতে পারবে। আখি, কোনো কিছু নিয়ে চিন্তা করো না। যদি কিছু সমস্যা হয় সেটা কথার মাধ্যমে সমাধান করবে, ঠিক আছে? ঠিক আছে ভাবি। রাত গভীর, ঘরের আলো নরম, বাইরে হালকা বাতাস বইছে, আর ঘরের মধ্যে শান্তি বিরাজ করছে। আঁখি ও নীল একসাথে রুমে শুয়ে আছে। আঁখি নীলকে ধীরে ধীরে জড়িয়ে ধরে, চোখে মৃদু হাসি, মুখে লাজ আর নরম অনুভূতি। নীল হালকা কাত হয়ে ছোট্ট অস্বস্তি প্রকাশ করে। আঁখি একটু সরুন, অস্বস্তি লাগছে। আঁখি তার ভেতরের উত্তেজনা সামলাতে হেসে দিল। ধীরে ধীরে নীলের দিকে আরো কাছে এগিয়ে আসে। অস্বস্তি পেলে কি করে হবে সোনা? তাহলে আদরটা আমি কিভাবে করব? ওসব তো পরে হবে, সময় লাগবে আমার। আঁখি কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে নীলের শার্টের বোতাম খুলতে খুলতে
মুখে মৃদু হাসি রেখে বলে। না জান, এক্ষুনি আদর করবে, বাকি সব কিছু পরে হবে। নীল হালকা লজ্জা নিয়ে আঁখির দিকে তাকায়। মনটা একদিকে উত্তেজনা, অন্যদিকে শান্তি। আঁখির হাতের স্পর্শ, গরম শ্বাস, নরম জ্বালা সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ সৃষ্টি করছে। আঁখি নীলের বুকে আরো কাছে গিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে। নীল একটু থমকে যায়, কিন্তু নিজের অজান্তেই আঁখির হাতে ঢলে যায়। আখি প্লিজ, পরে হবে এসব। তুমি আমার স্বামী, তোমার যত্ন নেওয়া, তোমাকে খুশি রাখা সব আমার দায়িত্ব। নীল হালকা মাথা নেড়ে নিজের হাত দিয়ে আঁখিকে আরো কাছে টেনে নিল। চোখে অজানা আবেশ, মুখে অল্প হাসি, ঘরে নরম আলো, রাতে শান্তি। দুজনের মধ্যে ছড়িয়ে থাকা মৃদু উত্তেজনা সব মিলিয়ে রাতটা যেন নতুন অধ্যায়ের গল্পের সূচনা। রাত গভীর, ঘরের আলো নরম, আর বাইরের হালকা ঠান্ডা বাতাস। আঁখি আর নীল একসাথে রুমে বসে আছে। আঁখি নীলকে ধীরে ধীরে ধরে, চোখে মৃদু হাসি, মুখে লাজ। আঁখি তার কণ্ঠে নরম সুরে বলে, জান, তোমাকে কাছে পেয়ে আমার মনটা শান্ত হলো না, বরং আরো উচ্ছ্বাসে ভরে উঠল। নীল হালকা হাসি দিয়ে আঁখিকে আরো কাছে টেনে নেয়। চোখে অদ্ভুত আবেশ, মুখে অল্প লাজ। আখি, তোমার সাথে থাকলে যেন সময় থমকে যায়। তোমার প্রতিটি দিক আমাকে আরো কাছে টেনে নিয়ে আসে। জান, তুমি আমার স্বামী, তোমার সঙ্গে থাকা, তোমাকে কাছে পাওয়া সবই আমার জন্য বিশেষ। নীরবতা ঘর ভরিয়ে দেয়, শুধু হালকা নিঃশ্বাস, মৃদু হাসি, আর দুজনের হৃদয়ের স্পন্দন অনুভূত হচ্ছে। রাতের আলোতে তাদের চোখে চোখ মিলছে। নীল আঁখির হাতে হাত রেখে হালকা মাথা নেড়ে বলে, আজকে রাতটা যেন শুধু আমাদের জন্য। সব চিন্তা, সব ক্লান্তি সবই দূরে। হ্যাঁ জান, আমাদের ভালোবাসা এমনই, ধীরে ধীরে গভীরভাবে নিঃশব্দে সবকিছু স্পর্শ করছে। জান, সারা রাত তো আমি তোমাকে আদর করেছি। তারপর আবার দুই ঠোঁটের মিলন ঘটল। তারপর আস্তে আস্তে আবার দুই শরীর এক হয়ে মিশে গেল ভালোবাসার চাদরে। সকাল নরম আলো নিয়ে আসছে, রোদ ভেসে গেছে জানালার কাছে, আর হালকা বাতাসের সাথে করে ঘুম থেকে ওঠার গন্ধ ভেসে আসছে। আঁখি এখনো নীলের পাশে শুয়ে বসে আছে। ধীরে ধীরে তার হাত ধরে নীলকে নিজের কাছে টেনে নিল। নীল হালকা চোখ মেলে, খানিকটা অবাক আর খানিকটা লাজুক। আখি ছাড়ুন তো, অফিসে যেতে হবে। জান, সারা রাত তো আমি তোমাকে আদর করেছি, ক্লান্ত হয়েছো না? হ্যাঁ আখি, ক্লান্ত, কিন্তু অফিসে তো যেতে হবে। আঁখি একটু জোর করে নীলকে আলতো করে কোলে জড়িয়ে ধরে, চোখে মৃদু হাসি, মুখে মিষ্টি কৌতূহল। না সোনা, আজ অফিসে যেতে হবে না, আমার সঙ্গে থাকো। সারা রাতের ক্লান্তি সব চলে যাবে, শুধু আজকে আমাদের সময় থাকবে। নীল কিছুক্ষণ আঁখির দিকে তাকিয়ে থাকে, চোখে এক অদ্ভুত শান্তি আর হৃদয়ে মৃদু উত্তেজনা। তারপর ধীরে ধীরে হালকা হাসি দিয়ে আঁখিকে আলতো করে জড়িয়ে নিল। আচ্ছা, তাহলে আজকের সকালটা তোমার সঙ্গে কাটাই, শুধু তুমি আর আমি। হ্যাঁ জান, আজ আমাদের সকাল, কোনো অফিস, কোনো চিন্তা নেই, শুধু আমরা দুজন। রোদের নরম আলো ঘরে ভরে গেছে। আঁখি ও নীল একে অপরের সঙ্গে বসে আছে, হাতে হাত, চোখে চোখ, হালকা নিঃশ্বাস, মৃদু হাসি আর হৃদয়ের অদ্ভুত টান সব মিলিয়ে সকালটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। সকালে রোদ ধীরে ধীরে জানলার কাছে ফুটে উঠেছে। ঘরের মধ্যে নরম আলো আর বাইরে হালকা বাতাসের নরম ছোঁয়া। নীল ও আঁখি বসে আছে রাস্তার টেবিলের পাশে। আঁখি হালকা চুপচাপ, নীল আর একটু চুপচাপ হলেও মুখে শান্তি। মা হাসি মুখে নীলের দিকে তাকিয়ে বলেন, নীল, আমার আজ অফিস নেই। হ্যাঁ মা আছে, আজ ছুটি নিব, মনটা ভালো লাগছে না। কি হয়েছে, শরীর খারাপ নাকি? না মা, এমনি, কোনো সমস্যা নেই, শুধু আজ একটু আরাম চাই। আজ পুরোটা দিন শুধু আমার সোনা। ঠিক আছে, আজও শান্তি থাক। খাবারের মাঝপথে নীল হালকা চুপচাপ শুধু আঁখির দিকে তাকিয়ে হাসি ধরে রাখে। আঁখি একটু লাজুক হয়ে নরমভাবে কফি খায়, তারপর বলে, মা, আজ সারাদিন তো আমাদের সাথে থাকুক। ঠিক আছে, তোমাদের ভালো কাটুক, তবে খাবারটা শেষ করে নাও। হ্যাঁ মা, ঠিক আছে। সকালটা নরম আলোয় ভরা। নাস্তার পর ঘরে হালকা আলো আর নরম বাতাস ভেসে আসে। আঁখি ও নীল টেবিলে বসে আলতো হাসি বিনিময় করছে। মা ও ভাবি পাশে বসে আছে, হালকা গল্প হচ্ছে। তখনই ঘরের সিঁড়ির উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কেউ নামতে শুরু করে।
ধাপের শব্দ শুনে আঁখি হালকা তাকিয়ে চমকে ওঠে। আকাশ, নীলের বড় ভাই ধীরে ধীরে নিচে আসে। আঁখিকে দেখে চমকে উঠে বলল, তুমি এখানে? তুমি চেনো নাকি আখিকে? আমি চিনব আমি চিনব কিভাবে? আগে তো দেখিনি। রাতে তোমার গল্প শুনে তাই বুঝতে পারলাম ওই নীলের বউ। সবার একটু চম সবার একটু চমকে গিয়েছিল আকাশের কথায়। এবারে কথাতে সবাই একটু শান্ত হলো। আঁখি হালকা লাজুকভাবে নিজের চুল সরিয়ে মাথা নিচু করে বসে থাকে। এতদিন আমি বিদেশ ছিলাম ব্যবসার কাজে, তাই আখিকে আগে দেখিনি। আমি আকাশের বড় ভাই। জি ভাইয়া, আপনাকে ভালো করেই চিনি। চিনো মানে? তোমরা কি পরিচিত নাকি? আরে না ভাবি, আপনার ঘরে ভাইয়ার ছবি দেখেছিলাম, তাই তো দেখেই চিনতে পারলাম। ও তাই বলো, আমি ভাবলাম তোমরা পরিচিত। আকাশ, এখন তো ওকে কাছ থেকে দেখছো, কেমন লাগছে? কেমনে বলবো, দেখতে বোঝাই যাচ্ছে নীলের জন্য বিশিষ্ট কেউ। হ্যাঁ তাই, আমি বিশেষ কেউ হয়েই থাকতে চাই। নীল একটু লাজুকভাবে আকাশের দিকে তাকিয়ে হালকা হাসি ধরে রাখে। নাস্তার টেবিলের চারপাশে সবাই বসে আছে। কফির ধোঁয়া আর হালকা খাবারের গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে আছে। আঁখি, নীল, মা, ভাবি এবং আকাশ সবার চোখে আনন্দ, মুখে মৃদু হাসি। হঠাৎ আকাশ নীলের বড় ভাই হালকা কৌতূহল ভরে জিজ্ঞেস করে, তো তোমাদের বিয়ে কিভাবে হলো? আরে আকাশ, এটা তো খুব সহজ। আখি নীলকে ভালোবাসতো আর তাই জোর করে বিয়ে করেছে। ইন্টারেস্টিং তো। সবাই এসে ওঠে। আঁখি লাজুক চোখে নীলের দিকে তাকিয়ে হালকা হাসি ধরে রাখে। নীলও হালকা মাথা নেড়ে হাসে, তবে চোখে লাজ আর আনন্দ মিলিয়ে। মা হালকা চুপচাপ বসে দেখে, তারপর হাসি দিয়ে বলে, দেখছো আকাশ, ভালো থাকলে সব সমস্যাই সহজ হয়ে যায়। হ্যাঁ মা, সত্যি এই ছোট্ট ঘটনা কিন্তু মজার আর মধুরও। সবার মধ্যে হাসি আর ছোট ছোট গল্পের আবেশ ছড়িয়ে পড়ে। টেবিলে কফি আর খাবারের মধ্যে ছোট ছোট কথোপকথন, হালকা ছলনাময়ী হাসি আর একে অপরের দিকে চোখ মেলানো, সব মিলিয়ে সকালে ঘরটা যেন নতুন দিনের গল্পে ভরে উঠেছে। নীল হালকা মাথা নেড়ে আঁখিকে ধীরে ধীরে কাছে টেনে নেয়। আখি, তুমি সবসময় এমন আনন্দ আর শান্তি নিয়ে আসো। জান, সবসময়ই থাকবো তোমার সঙ্গে। দুপুরের হালকা আলো ঘরে ঢুকছে। আঁখি রুমের দিকে এগোচ্ছিল, হাতে কিছু জিনিস নিয়ে। সিঁড়িতে ধীরে ধীরে পা মচকে হঠাৎ আঁখি পড়ে যায়। নীল ঝটপট এগিয়ে আসে, চোখে অস্বস্তি ও উদ্বেগ। আখি, কি হলো, ঠিক আছো তো? আঁখি হালকা কাত হয়ে পা ধরে বসে থাকে, মুখে লাজুক হাসি, কিন্তু চোখে অল্প ব্যথার ছাপ। আমি ব্যথা পেয়েছি একটু। নীল ঝটপট আঁখিকে কোলে তুলে ধরে, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরের দিকে নিয়ে যায়। চোখে অদ্ভুত আবেশ। আকাশ নিচেই ছিল। এই দৃশ্য দেখে খানিকটা চমকে যায়। তার চোখে এক ধরনের অদ্ভুত উত্তেজনা আর হালকা রাগের ছাপ। আঁখি আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে মনে মনে ফিসফিস করে বলে, তুমি যাকে ছুঁড়ে ফেলেছো সেই মানুষটিকে কেউ খুব ভালোবেসে কাছে টেনে নিচ্ছে। আকাশ হঠাৎ থমকে যায়, চোখে অদ্ভুত রাগ, মুখে অল্প বিস্ময় আর অজানা কৌতূহল। কি এই মেয়েটা কি করেছে? ও কি আমাকে জানাতে এসেছে এখানে? নীল রুমে ঢুকতেই আঁখি হালকা ব্যথা অনুভব করছে। নীল ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল, তারপর মৃদু কণ্ঠে বলল, আখি, ব্যথা লাগছে তাই তো? হ্যাঁ, একটু ব্যথা। নীল ধীরে ধীরে আঁখির কাছে বসে, চোখে চিন্তা। তার হাত আলতো করে আঁখির পায়ের দিকে চলে আসে, ধীরে ধীরে স্পর্শ করে যেন ব্যথা কমিয়ে দিতে চায়। দেখো সোনা, সব ঠিক হবে। আমি আছি, সব খেয়াল রাখবো। জান, তোমার কাছে থাকলে ব্যথা কমে যায়। শুধু তোমার স্পর্শেই মন শান্তি পায়। সোনা, আমার দায়িত্ব তোমাকে সব সময় খুশি ও নিরাপদ রাখা। আজকে তুমি শুধু আরাম করো, আমি তোমার সব খেয়াল রাখবো। ঘরে নরম আলোতে ধীরে ধীরে আঁখির ব্যথা কমতে থাকে। আঁখি নীলের কাছ থেকে আলতো স্পর্শ ও যত্ন অনুভব করে। তাদের চোখে চোখ, নরম হাসি, সব মিলিয়ে এই মুহূর্তটি হয়ে ওঠে গভীর প্রেম ও যত্নের এক অদ্ভুত আবেশ। রাতের নরম আলো ঘরে ভেসে আসছে। আঁখি রুমে বসে আছে, হালকা ব্যথা অনুভব করছে। নীল ধীরে ধীরে এগিয়ে আসে, চোখের মমতা আর মুখে মৃদু হাসি। হ্যাঁ সোনা, তুমি আমাকে ভালোবাসবে তো? বিয়ে তো হয়েছে,
ভালোবাসা তো স্বাভাবিক, অবশ্যই তোমাকে ভালোবাসবো। নীল ধীরে ধীরে আখিকে আরো কাছে টেনে নেয়, হাত দিয়ে আলতো করে আখির পা স্পর্শ করে, যেন ব্যথা কমে। আখি চোখ বন্ধ করে অনুভব করে আর হালকা কণ্ঠে বলে, যেন তোমার সঙ্গে থাকলে সব ব্যথা ভুলে যাই, তোমার স্পর্শ সব শান্তি দেয়। আরাম করো সোনা, আমি তোমার সব খেয়াল রাখবো। শুধু শান্তিতে বসে থাকো, সব ঠিক হয়ে যাবে। পরদিন দুপুরের দিকে বাড়িটা বেশ শান্ত। নীল অফিসে গেছে। আখি রুমে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ দরজায় হালকা নক। আকাশ ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রুমে ঢুকেই চারপাশে একবার তাকায়, তারপর আখির দিকে চোখ রাখে। আকাশ একটু গম্ভীর গলায় বলল, তুমি নীলকে কেন বিয়ে করছো আখি? আখি ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে ঠান্ডা হাসি, মুখে রহস্য, যেন সে জানতো আকাশ তার কাছে আসবেই। সেটা আপনাকে কেন বলতে হবে আকাশ ভাইয়া? বলতেই হবে। তুমি হঠাৎ এসে আমার ভাইকে বিয়ে করলে আর আমি কিছুই জানবো না, এটা হয় না। আগে বলো তোমার উদ্দেশ্য কি? আখি বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়ায়, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে তো আকাশের চোখে এই ভয়টাই দেখতে চেয়েছিল। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করেছি। আকাশ হালকা ঠোঁট বাঁকিয়ে হাসে, কিন্তু হাসিতে তার ছিল, যেন সে কোনো জোক শুনেছে। নীল যদি জানে তুমি একসময় আমার গার্লফ্রেন্ড ছিলে, তখন কেমন লাগবে তার? কথাটা শুনে আখির চোখে হালকা আগুন জ্বলে ওঠে। সে 2 কদম এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। ও, আপনার কি জ্বলে নাকি? তুমি কি আমাকে জ্বালাইতে আমার ভাইকে বিয়ে করছো? একদম ঠিক ধরেছেন। আমি আপনাকে দেখাতে চেয়েছি আপনাকে ছাড়া আমি ভালো আছি। আপনি যেভাবে আমাকে ছুঁড়ে ফেলেছিলেন, আমি তার থেকেও ভালোভাবে নিজের জায়গা বানাতে পারি। তুমি প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ না, প্রমাণ। প্রমাণ করছি আমি কারো অপশন না, আমি যাকে চাই তাকেই নিজের করে নিতে পারি। রুমে হঠাৎ চাপা নীরবতা নেমে আসে, বাতাসটাও যেন ভারী হয়ে যায়। আকাশ মনে মনে দাঁত চেপে ধরে। এই মেয়ে শুধু নীলের বউ না, এটা একটা আগুন। আর একটা কথা আকাশ ভাইয়া, এখন আমি নীলের স্ত্রী। আমার অতীত টেনে আনলে আগুনটা কিন্তু আপনাকেই পোড়াবে। আকাশ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আখির কথাগুলো তার মাথার ভিতর ঝড় তুলে দেয়। আখির কথার রেশ তখনও বাতাসে ঝুলে আছে। আকাশ কিছু বলার আগেই দরজায় হালকা শব্দ। ভাবি ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। আকাশকে রুমে দেখে একটু থমকে যায়। তুমি এখানে কি করছো আকাশ? আকাশ এক মুহূর্তের জন্য চমকে যায়, চোখে মুখে অস্বস্তি। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আসলে আখির পায়ে ব্যথা কেমন সেটার খোঁজ নিতে এসেছিলাম। ছোট ভাইয়ের বউ তো। ঠিক করেছো, খোঁজ খবর তো রাখতেই হয়। তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসি। এই বলে ভাবি রুম থেকে বের হয়ে যায়। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর আবার চাপা নীরবতা। আঁখি ধীরে আকাশের দিকে ঘুরে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি, চোখে তীক্ষ্ণতা। আমি মাঝে মাঝে ভাবি আপনার মতো খারাপ মানুষের এত ভালো বউ কিভাবে হলো। কি বলতে চাও? আঁখি এক ধাপ এগিয়ে আসে, কণ্ঠে ঠান্ডা ব্যথা মেশানো ছিল, যেন সে বহুদিনের রাগ মনের মধ্যে পুষে রেখেছে। ভাবি যদি এতটা ভালো না হতো তাহলে কবে যে সব বলে দিতাম। আপনি কি করতেন, কিভাবে আমাকে ছুঁড়ে ফেলেছেন, সব। পুরোনো কথা টেনে লাভ কি আখি? এখন তুমি আমার ভাইয়ের বউ। এই জন্যই তো চুপ আছি। নীলের সংসার নষ্ট করার মতো মেয়ে আমি না, কিন্তু মনে রাখবেন আমি নীরব মানেই দুর্বল না। তুমি কি চাও? কিছু না, শুধু দেখতে চাই আপনার বিবেকটা এখনো বেঁচে আছে কিনা। রুমের ভেতর বাতাস ভারী হয়ে ওঠে। দুজনেই চোখে চোখ, কারোর মুখে কথা নেই। ঠিক তখন বাইরে থেকে ভাবির পায়ের শব্দ ভেসে আসে। আকাশ আর আঁখি দুজনেই দ্রুত নিজেদের মুখভঙ্গি স্বাভাবিক করে নেয়। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভাবি ফিরে আসে, হাতে ট্রে, তার উপর 3 কাপ ধোয়া ওঠা কফি। ভাবি হাসি মুখে ঘরে ঢুকে বলে, আচ্ছা, আজ তোমাদের জন্য কফি বানালাম, আসো একটু বসে গল্প করি। ভাবি 1 কাপ আকাশের হাতে দেয়, একটা আঁখির সামনে টেবিলে রেখে দেয়, আর নিজেরটা হাতে নিয়ে খাটের পাশে বসে। আকাশ সোফায় গা এড়িয়ে দেয়, মুখে হালকা হাসি থাকলেও চোখে অদ্ভুত চাপা ভাব। ভাবি কফিতে চুমুক দিয়ে আঁখির দিকে তাকায়, কণ্ঠে আন্তরিকতা। আখি, নীল এখন তোমাকে মেনে নিয়েছে তো? কোনো কষ্ট দিচ্ছে না তো? আঁখি হালকা করে আকাশের দিকে তাকায়,
চোখে দুষ্টু ঝিলিক। তারপর ইচ্ছে করে কণ্ঠটা একটু বেশি মিষ্টি করে বলে, আরে না ভাবি, আর বলবেন না। নীল তো আমাকে খুব ভালোবাসে, এক মুহূর্ত দূরে থাকতে চায় না। সারাক্ষণ বলে, আখি তুমি আমার পাশে থাকো, কোথাও যেও না। আমি না থাকলে নাকি ওর কিছুই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো। এদিকে আকাশ চুপচাপ বসে থাকে। কফির কাপে চুমুক দিলেও গলায় নামাতে পারে না। তার বুকের ভিতর যেন আগুন জ্বলছে। আকাশ মনে মনে বলে, এক মুহূর্ত দূরে রাখতে চায় না, এই কথা আমাকে শোনার জন্য বলছো আখি? ভাবি আপনি জানেন, নীল বলে আমি ছাড়া ওর সকাল শুরু হয় না, রাত শেষ হয় না। দেখো, নতুন বউ হলে এমনই হয়। আখি এবার কফিতে চুমুক দিয়ে আকাশের দিকে একবার তাকায়, চোখে বাঁকা হাসি। হয়তো বটেই, যাকে ভালোবাসে তাকে কেউ সহজে ছাড়তে পারে না। আকাশের আঙ্গুল শক্ত হয়ে যায়। কফির কাপটা টেবিলে নামিয়ে রাখে। আকাশ মনে মনে বলে, এই কথা আমাকে শোনানোর জন্যই বলছো আখি? এই মেয়ে ইচ্ছে করে আগুনে ঘি ঢালছে, আর আমি চুপ করে সহ্য করছি। ঘরে কফির ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। ভাবি আর আখি খাটে বসে। আকাশ সোফায় হেলান দিয়ে আছে, অথচ আকাশ অস্বাভাবিকভাবে চুপ। ভাবি আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, আকাশ, তুমি কিছুই বলছো না কেন? আজ তো একদম চুপচাপ। আকাশ হালকা করে গলা পরিষ্কার করে, মুখে জোর করে হাসি আনে, যেন সবকিছু স্বাভাবিক দেখাতে চাইছে। আরে কি বলবো, তোমাদের কথা শুনতেই তো ভালো লাগছে। আখি কফির কাপ নামিয়ে রেখে আকাশের দিকে তাকায়, চোখে কৌতূহল মেশানো দুষ্টু ভাব। ভাইয়া, আপনি কিছু নিয়ে চিন্তিত নাকি? না তো, চিন্তিত হব কেন? তাহলে এত চুপ কেন? আগে তো আপনাকে এত গম্ভীর দেখিনি। আকাশ একটু নড়ে বসে, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা। এখন যদি ওর বউ কিছু বুঝতে পারে, তাহলে অনেক বড় ঝামেলা হবে। ব্যবসার কিছু কাজ মাথায় ঘুরছে, তাই হয়তো একটু মন অন্যদিকে। তাই নাকি? আমি তো ভাবছিলাম তুমি রেগে আছো। না না, রাগ করার কি আছে? নীল খুশি আছে, তুমিও খুশি, আখিও খুশি, আমার তো ভালোই লাগছে। হ্যাঁ ভাইয়া, নীল সত্যিই খুব খুশি আমাকে নিয়ে। ওর আলাদা যত্ন। কিছু মানুষ আছে অন্যকে খুশি দেখলে নিজের মনটাই অস্থির হয়ে যায়। আকাশের জোয়াল শক্ত হয়ে যায়। এই মেয়ে কি শুরু করেছে সে বুঝতেই পারছে না। আকাশ মনে মনে বলে, এই মেয়ে থামবে না, প্রতিটা কথায় আমাকে আঘাত করছো। যাই হোক, তোমরা দুজনেই ভালো থাকলেই আমি খুশি। ঘরের ভিতরে হাসি আর কথার আড়ালে চাপা উত্তেজনা জমে ওঠে। কেউ কিছু না বললেও তিনজনের মনের ভেতর আলাদা আলাদা যুদ্ধ চলতে থাকে। কফির কাপগুলো প্রায় খালি। ঘরের ভিতর একটু থমথমে নীরবতা। ভাবে হঠাৎ উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে, আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু পরে আসি। এই বলে ভাবি ধীরে দরজা খুলে বের হয়ে যায়। দরজা বন্ধ হতেই রুমের পরিবেশ বদলে যায়। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ায়, চোখে জমে থাকা রাগ আর কণ্ঠে চাপা হুমকি। শোনো আখি, তুমি যদি আমাকে জ্বালাতে চাও তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলেই দিলাম। কেন ভাইয়া, আপনি চলছেন নাকি? নিজের সীমার মধ্যে থাকবে, আমি যা চাই না সেটা করতে বাধ্য করো। আখি বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়ায়। ভয় নয়, বরং দৃঢ়তা, যেন আজ আর এই লোকটার সামনে তার কোনো ভয় ডর নাই। সীমা, যেদিন আমাকে ছুঁড়ে ফেলেছিলেন সেদিন কি আপনার সীমা মনে ছিল? পুরনো কথা টেনে লাভ নেই। লাভ আছে, কারণ আমার প্রতিটা কষ্টের হিসাব এখনো বাকি। খেলা বেশি দূরে নিও না আখি। এই বলে সে দরজা ঠেলে বের হয়ে যায়। রুমে একা দাঁড়িয়ে থাকে আখি। জানালার পাশে গিয়ে দাঁড়ায়, চোখে অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে ধীর হাসি। আখি নিজের মনে ফিসফিস করে, আমাকে যে কষ্ট দিয়েছো তার সত্য তুলবই আকাশ। তোমাকে দেখাবো আমি কত সুখী। সন্ধ্যার নরম আলো বাড়িটাকে সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। চারপাশে হালকা বাতাস। আকাশ ধীরে ধীরে নীল আকাশে ধীরে ধীরে নীলচে ছায়া নামছে। আখি ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। মনে নানা কথা ঘুরছে, আকাশের সঙ্গে কথোপকথন, নিজের জেদ আর নীলের সঙ্গে কাটানোর সময়। ঠিক তখন নিচে গাড়ির শব্দ। কিছুক্ষণ পর নীল ঘরে ঢুকে জুতো খুলে চারপাশে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আখিকে দেখতে পায়। নীল ধীরে ধীরে এগিয়ে আসে। এখানে দাঁড়িয়ে আছো কেন সোনা? পা কেমন আছে এখন? মোটামুটি ঠিকই আছে, তোমার আদরেই তো ভালো হয়ে যাচ্ছে। আজ সারাদিন তোমাকে মিস করেছিলাম জানো।
আমি কিন্তু তোমাকে কিস করেছি সোনা, মনে মনে। আমিও করেছি। অফিসে বসেও মাথার ভেতর শুধু তুমি ঘুরছিলে। নীল, তুমি আমাকে ভালোবাসো তো? ভালোবাসা 2-1 দিনে হয় না আখি, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কথাটা শুনে আখির চোখ জ্বলে ওঠে। সে ধীরে নীলের গলা জড়িয়ে ধরে, কণ্ঠ নরম হয়ে আসে। এই কথাটি তো শুনতে চাইছিলাম। আখি আলতো করে নীলের ঠোঁটে চুমু দেয়, আবেশে ভরা কিন্তু কোমল। নীলও আর নিজেকে দূরে রাখে না, সে আখিকে কাছে টেনে নেয়, কণ্ঠে হাসি। পাগলি, এমন করলে তো নিজেকে আর সামলাতে পারবো না। সামলাতে হবে না, আমি তো তোমারই। ব্যালকনির নরম আলো, সন্ধ্যার বাতাস আর দুজনে নিঃশ্বাস মিলেমিশে এক মধুর মুহূর্ত তৈরি করে। দূরে দাঁড়িয়ে আকাশ সবকিছু দেখে নেয়, তার বুকের ভেতর চাপা আগুন আবার জ্বলে ওঠে। ও আমাকে দেখাতে এটা করেছে, আর নীল কিছুই বুঝতে পারছে না। বাইরে সন্ধ্যা নামছে, আর ভেতরে আঁখি নীলের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে। রাতের খাবারের টেবিলে সবাই বসেছে, ঘরে হালকা আলো, খাবারের গন্ধ আর দিনের ক্লান্তি মিলিয়ে পরিবেশটা শান্ত। মা নীলের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললেন, নীল, আখিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয় বাবা, নতুন বউ, মন ভালো থাকবে। নীল প্লেটে ভাত তুলে আখির দিকে একবার তাকায়, তারপর মায়ের দিকে ফিরে শান্ত গলায় বলে, যাবো মা, কিন্তু ওর তো পা এখনো পুরো ঠিক হয়নি। এখন বেশি ঘোরাঘুরি করলে আবার ব্যথা বাড়তে পারে। পা ঠিক হলেই আমরা হানিমুনে যাব। ঠিক আছে জান, দুজনেই অনেক দূরে। ঠিক আছে সোনা, আগে তুমি পুরো সুস্থ হও, তারপর যত খুশি ঘুরবো। এই তো ভালো কথা, সংসার এমনই হওয়া উচিত। টেবিলের এক পাশে বসে থাকা আকাশ চুপচাপ খাবার নাড়াচাড়া করছিল। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে তার বুক জ্বলে উঠছে। হানিমুন, এগুলো আমাকে শোনানোর জন্যই বলছে আখি। জান, তখন শুধু আমি আর তুমি, কোনো ঝামেলা নেই, কোনো অতীত নেই। হ্যাঁ সোনা, তখন শুধু আমাদের গল্প। আকাশের হাতের চামচ থেমে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। সে আর সহ্য করতে পারছে না এইসব। আকাশ মনে মনে বলে, আমাকে জ্বালাতে গেলে সব শেষ করে দিব আখি। সে মাথা নিচু করে আবার খাবারে মন দেয়, কিন্তু তার চোখে জমে থাকে অদ্ভুত রাগ আর অহংকারের ছায়া। টেবিলে হাসি, কথা আর ভবিষ্যতের স্বপ্ন সব চলতে থাকে, কিন্তু কারো অজান্তেই সেই হাসির মাঝখানে লুকিয়ে থাকে নতুন ঝড়ের ইঙ্গিত। রাতটা নেমে এসেছে নিঃশব্দে, চারপাশে নরম বাতাস, আকাশে মিটমিট করে তারা জ্বলছে। ঘরের আলো নিভে গেলে আখি হালকা করে নীলের দিকে তাকালো, চোখে আজ অন্যরকম আবদার। আখি মৃদু স্বরে বলল, জান, আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো না। এত রাতে ঠান্ডা লাগবে তো। জান, স্বামী স্ত্রীর জন্য রাতে তো সবচেয়ে মধুর সময়, তখনই তো মন কথা বলতে চায়। নীল আর কিছু বলল না, ধীরে ধীরে আখিকে কোলে তুলে নিল। আখি নীলের গলা জড়িয়ে ধরল, যেন ভয় পায় নেমে যাবে। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে নীল মুচকি হেসে বলল, ম্যাডাম, এভাবে থাকলে আমি কিন্তু পড়ে যাব। তাহলে পড়বো দুজনেই। ছাদে উঠে নীল আখিকে দোলনার উপর বসিয়ে দিল। বাতাসে আখির চুল উড়ছে, চাঁদের আলোয় মুখটা আরো কোমল লাগছে। নীল পাশে বসতে আখি ধীরে ধীরে তার কোলে এসে বসলো। আখি নরম গলায় বলল, জান, একটু আদর করি। যা খুশি করো, তোমার অধিকার। আখি ধীরে ধীরে নীলের মুখের কাছে গেল, চোখ বন্ধ করে তার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সেই ছোঁয়াই যেন দুজনের বুকের ভেতর কেঁপে উঠল অনুভূতি। আখি আর দূরে থাকলো না, একটার পর একটা মায়া ভরা কিসে ভরিয়ে দিল নীলের মুখ। নীল আখিকে কাছে টেনে নিল, কপালে ঠোঁট রেখে বলল, জানো আখি, তোমাকে কাছে পেলেই আমার সব ক্লান্তি উধাও হয়ে যায়। আর আমি তোমার মাঝে শান্তি পাই জান, তুমি পাশে থাকলে সব ভয় চলে যায়। আমি আছি আখি, সব সময় থাকবো। আখি মাথা নীলের বুকে রেখে মুচকি হাসলো, যেন অনেকদিন পরে সে সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়েছে। কথা দাও, কখনো আমাকে ছেড়ে যাবে না। এই আকাশ, চাঁদ যতদিন থাকবে ততদিন তোমার নীল তোমারই থাকবে। দোলনাটা হালকা দুলছে, বাতাসে ভালোবাসার গন্ধ। ছাদের নীরবতায় দুজনের হৃদয়ের কথা যেন শব্দ হয়ে ভেসে বেড়াচ্ছে। আখি আর নীল চুপচাপ বসে থাকে ভালোবাসায় জড়িয়ে, বিশ্বাসে বাঁধা নতুন স্বপ্নের পথে। ছাদের কোণায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় আকাশ। দূর থেকে সে দেখে চাঁদের আলোয় দোলনায় বসে আছে আখি আর নীল। আখি নীলের কোলে বসে আছে,
দুজনের মাঝখানে দূরত্ব নেই বললেই চলে। আখির হাসি, নীলের চোখের মায়া, সবকিছু দেখে আকাশের বুকের ভেতরটা জ্বলে ওঠে। আখি নীলের মুখের কাছে গিয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই মুহূর্তটা আকাশ আর সহ্য করতে পারে না। আকাশ মনে মনে ফুঁসে ওঠে। এত সহজে তোকে কারণ হতে দিব না আখি। চোখে আগুন নিয়ে সে নিঃশব্দে ঘুরে নিচে নেমে যায়। ছাদে তখন অন্য দৃশ্য। আখি নীলের গলা জড়িয়ে ধরে মায়া ভরা গলায় বলল, জান, তোমাকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। আর আমার কাছে তুমি মানেই শান্তি। আখি আবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলও আর নিজেকে দূরে রাখলো না। সে আখিকে কাছে টেনে নিয়ে মমতায় ভরা আদরে ধরে রাখলো। নীল ধীরে বলল, চলো রুমে যাই, ঠান্ডা লাগছে তোমার। তুমি পাশে থাকলে আমি কিছুতেই ভয় পাই না জান। নীল বিছানায় আখির পাশে বসে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আকি, তোমাকে আমি শুধু ভালোবাসতে চাই, যত্ন নিতে চাই। আখি নীলের গলা জড়িয়ে ধরে। সে তো এই ভালোবাসাই চাইছে এতদিন ধরে। আখি ধীরে ধীরে বলল, আর আমি চাই সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকতে। নীল আখিকে আলতো করে শুইয়ে দিল। চুলে হাত বুলিয়ে কপাল ছুঁয়ে ঠোঁটে মায়া ভরা ছোঁয়ায় ভরিয়ে দিল ভালোবাসা। ঘরটা মরে গেল নীরব অনুভূতিতে, যেখানে কোনো শব্দ নেই, শুধু বিশ্বাস আর ভালোবাসা। জানালার বাইরে চাঁদ তাকিয়ে থাকে, আর ভেতরে আখি নীলের হৃদয় নতুন করে কাছাকাছি আসে। কিন্তু নিচে কোথাও আকাশের চোখে তখন শুধু আগুন আর প্রতিশোধের ছায়া। সকালে নরম রোদ জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। পর্দা ভেদ করে আলো এসে পড়েছে আখির মুখে, কিন্তু সে তখনও গভীর ঘুমে। সারা রাতে শান্ত ভালোবাসার পর তার মুখে যেন একরাশ প্রশান্তি। নীল পাশে শুয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আখির ঘুমন্ত মুখ, এলোমেলো চুল, নিঃশ্বাসের উঠা নামা, সব মিলিয়ে বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়। নীল ধীরে আখির কপালে চুমু দিয়ে ডাকলো, জান উঠো, সকাল হয়ে গেছে। আখি চোখ না খুলেই গড়াগড়ি দিয়ে নীলের দিকে মুখ ঘোরালো, যেন সে এখন কিছুতেই উঠতে চায় না। জানাত শুক্রবার, আজ কোথাও যাবে না? তোমার সাথে অনেকক্ষণ ঘুমাতে চাই। নীল হেসে আবার কপালে ঠোঁট ছোঁয়ালো, যেন এই মেয়েটার ভালোবাসা তাকে শুধু আফিমের মতো টানছে। বাড়ির সবাই কি বলবে সোনা? আখি চোখ মেলে তাকালো, তারপর নীলের গলা জড়িয়ে ধরে মিষ্টি অভিমানে বলল, বলুক, তাও আমি তোমার সাথেই থাকবো। তুমি আমার স্বামী, আমি তোমার বউ। নীল মুচকি হেসে আখির গালে হাত রাখলো। এই মেয়েটার এমন বোকা বোকা কথাই সে না হেসে আর পারল না। এইভাবে জেদ করলে আমি কিভাবে উঠবো বলো? উঠবে না, আজ শুধু আমার। আচ্ছা ম্যাডাম, আজ তোমার ছুটি। জান, তুমি জানো আমি তোমার পাশে থাকলে সব কষ্ট ভুলে যাই। আর আমি চাই তোমার চোখে কোনো কষ্ট না থাকুক। নীল আখির চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে লাগলো। তার বউটা সত্যি খুব আদুরে, তার অনেক ভালো লাগে। আখি, এই সংসারটা আমি আর তুমি মিলেই গড়ব। কারো কথা শুনে না, শুধু আমাদের কথা শুনে। কথা দাও, কখনো আমাকে একা ছেড়ে যাবে না। কথা দিলাম জান, যতদিন নিঃশ্বাস আছে তোমার হাত ছাড়বো না। আখি নীলের ঠোঁটে আলতো ছোঁয়া দিল। এই ছোঁয়াতেই যেন আখি এক আকাশ সমান ভরসা পেল। তাহলে আজকে সারাদিন শুধু আমি আর তুমি। আচ্ছা, আগে একটু উঠে নাস্তা করাই, তারপর আবার তোমাকে চুরি করে নিয়ে আসবো। শর্ত আছে, তুমি আমাকে কোলে করে তুলবে। আদেশ পালন করা হলো ম্যাডাম। নীল আখিকে কোলে তুলে নেয়। আখি নীলের গলায় হাত রেখে হেসে ওঠে। ঘরটা ভরে যায় হাসি আর ভালোবাসায়। বাইরে সকালের আলো, ভেতরে দুজনের ছোট্ট সুখের সকাল। কিন্তু দূরে কোথাও আকাশের মনে তখনও অশান্ত আগুন নেভেনি। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকেছে। টেবিলে সাজানো নাস্তার গন্ধ চারপাশে ছড়িয়ে আছে। ভাত, রুটি, ডিম আর চা সবকিছু মিলিয়ে মনকে উষ্ণ করছে। নীল খেতে খেতে আখির দিকে তাকালো, হাত তুলে তার মুখে রুটি তুলে দিল। আখি হেসে নীলের চোখে চোখ রাখলো। জান, সবার সামনে এমন করলে তো লজ্জা লাগে। আর আমি চাই সব সময় তোমার পাশে থাকতে। পাগল কবে থেকে হলি নীল? ভাই, বউকে তো ভালোবাসতেই হয়, তুমি তো ভাবিকেও ভালোবাসো। আকাশ চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, যেন তার মনে সব আগুন জ্বালিয়ে দিচ্ছে। তারপর চুপচাপ বলল, আমি তো সবার সামনে এসব করি না। ভাই, ভালোবাসা তো লুকিয়ে রাখার জিনিস না, তাহলে লজ্জা পাবো কেন? দেখো, আমি আখিকে লুকিয়ে রাখি না। সামনে সবাই থাক বা না থাক, ভালোবাসা দেখাতে ভালো লাগে। জান, তুমি সত্যি খুব মজার। আর আমি চাই তুমি সারাদিন হাসি খুশি থেকো। আকাশ মাথা নাড়ল।
ভিতরে কিছুটা রাগ আর হিংসা থাকলেও মুখে ঠোঁট কুচকিয়ে হাসলো। নীল আবার প্লেট থেকে রুটি তুলে আখির মুখে দিল। আখি হাসি মুখে রুটি খেলো। তার চোখে মিষ্টি ঝলক, হাসিতে প্রাণ ভরে আলো। টেবিলের চারপাশে খাবারের শব্দ, হাসি আর হালকা কথা সব মিলিয়ে সকালের শান্তি যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু আকাশের চোখে এখনো চুম্বক সমান আগুন। সে মনে মনে ভেবে নিচ্ছে, আখি, তুমি আমাকে জ্বালাতে চাও, তবে একদিন আমিও দেখাবো। বিকেলটা শান্ত, হালকা বাতাস বইছে। সূর্য মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে নদীর পানিতে। আকাশে হালকা নীলাভ ছায়া আর চারপাশে পাখির মৃদু ডাক, সবকিছু এক অদ্ভুত সুরে মিলে যাচ্ছে। নীল হাতে হাত ধরে আখির দিকে তাকালো। আখি হেসে বলল, জান, আজকের বিকেলটা তোমার সাথে কাটাতে চাই, শুধু আমরা দুজন। তোমার সঙ্গে কাটাতে পারলে সব ক্লান্তি দূরে চলে যায়, তাই তো আজ তোমার সাথে ঘুরতে আসলাম। দুইজন নদীর পাড়ে চলে এলো। হাত ধরেই হেঁটে চলেছে, মাঝে মাঝে চোখ মিলছে, মাঝে মাঝে হাসি ছড়াচ্ছে। আখি হালকা গলায় বলল, জান, তুমি জানো, এই নদীর পাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা যেন এক নতুন জগতে আছি। আর আমি চাই এই অনুভূতি সারা জীবন আমাদের সঙ্গে থাকুক। শোনা, চলো ফুচকা খাই। আমি খেতে চাই, চলো। খাও, তবে আমি আগে খাচ্ছি। ঠিক থাকলে তুমি খাবে। তাহলে ঠিক আছে। নীল হেসে হাত শক্ত করে ধরল। দুইজন একসাথে ফুচকা খেলো। আখি একটু দুষ্টুমির স্বরে বলল, জান, তুমি সত্যি মিষ্টি। ফুচকার তোমার হাসি দুটোই একসাথে আমার সবচেয়ে প্রিয়। আর আমি চাই তোমার হাসি কখনো না থামুক। হাত ধরে হেঁটে চলতে চলতে তারা নদীর ঢেউয়ের শব্দ শুনে গল্প করলো। সব মিলিয়ে বিকেলটা ভরপুর হয়ে উঠল। আখি হালকা কণ্ঠে বলল, জান, আমি চাই আমার সারা জীবন এমন ছোট ছোট মুহূর্তে একে অপরের কাছে থাকতে। সোনা, আমি চাই শুধু তোমার সাথেই থাকি, আজকাল চিরকাল। নদীর হাওয়ায় দুজনের চুল নেচে যাচ্ছে। তাদের মন একে অপরের সঙ্গে মিলছে। দুজনেই জানে এই মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। নদীর ধারে হালকা বাতাস দুজনের চুলে খেলছে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আলো নরম, চারপাশে রোমান্টিক আবহ। আখি আর নীল হাত ধরেই হেঁটে যাচ্ছিল। কখনো হেসে, কখনো ছোট ছোট কথায় মন খুলে যাচ্ছিল। হঠাৎ নীল আখির চোখের দিকে তাকিয়ে বলল, জান, আজ তোমাকে একটু শাস্তি দিতে হবে। শাস্তি? কেন? নীল মৃদু হেসে আখির ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে হঠাৎ ঠোঁটে ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। আখির চোখ বড় হয়ে গেল, কিন্তু হাসি নিয়ে সে পুরো হৃদয় দিয়ে সাড়া দিল। জান, তুমি হঠাৎ কি করছো? এসব হঠাৎই করতে হয় সোনা, তোমাকে দেখলে আর ধৈর্য থাকে না। নদীর হাওয়ায় তাদের দুজনের হৃদয় একে অপরের সঙ্গে মিলতে লাগলো। নীল ধীরে ধীরে আখিকে আরো কাছে টেনে নিল। আখি নিজেকে ছাড়লো, ভর করলো ভালোবাসার সেই মধুর মুহূর্তে। নীল হালকা হেসে বলল, আই লাভ ইউ সোনা, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টু সোনা। নীল কিছু কাজে বের হয়ে গেছে। আখি রুমে এসে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে রুমে ঢুকতে আখির চোখ বড় হয়ে যায়। রুমের এক কোণে আকাশ দাঁড়িয়ে আছে। এখানে কেন আপনি? তুমি নীলকে আর কতদিন বোকা বানাবে আখি? মানে কি বলতে চান? তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে জানানোর জন্য নীলকে বিয়ে করছো। এসব নীল যদি জানে, বুঝতে পারছো, সে তোমাকে ছুঁড়ে ফেলবে। নীল আমাকে ভালোবাসে? তুমি ওকে প্রতিশোধের মাধ্যমে বানিয়ে বিয়ে করছো। একদিন সব জানবে নীল, তখন তুমি কি করবে? আখির গলা ছোট হয়ে যায়, মুখের রং একটু ফিকে। সে কিছু বলতে পারলো না। আকাশ আর কিছু না বলে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায়। এদিকে নীল রুমের দরজায় এসে সব শুনেছে। সে কিছুটা আড়ালে দাঁড়িয়েছিল। খারাপ লাগা আর অবিশ্বাসের অনুভূতি মিশে যায়। হঠাৎ তার মনের ভিতর একটা অদ্ভুত কাঁপন শুরু হয়। পায়ে নিচের মাটি সরে যাচ্ছে। নীল ধীরে অথচ দৃঢ় কণ্ঠে বলল, আখি, তুমি সত্যি কি আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করছো? রুমের ভেতরটা অদ্ভুত নীরব। জানালার পর্দা নড়ছে, বাতাস ঢুকছে, কিন্তু আখির বুকের ভেতর বাতাস নেই। সে এখনো আকাশের কথাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা খুলে নীল ঢুকে পড়ে। মুখটা অস্বাভাবিক রকম শক্ত, চোখে আগুন আর কষ্ট একসাথে। আখি একটু চমকে উঠে বলল, জান, তুমি কখন এলে? তুমি আমাকে কেন বিয়ে করেছো আখি? হঠাৎ এসব প্রশ্ন কেন করছো? কারণ আমি সব শুনেছি। কি শুনেছো? তুমি আমাকে সব মিথ্যা বলেছো। তুমি আমাকে না, আমার ভাইকে ভালোবাসো। ওর থেকে প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছো। জান, তুমি ভুল বুঝছো। ভুল বুঝছি? তাহলে আকাশ ভাইয়ের কথাগুলো কি ছিল? তুমি ওকে বললে না
ওকে জানানোর জন্যই বিয়ে করেছো? হ্যাঁ, শুরুটা ভুল ছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু বিয়ে যে কারণেই করি না কেন, আমি এখন তোমাকে ভালোবাসি। নীল হেসে ফিরল, কিন্তু সেই হাসিতে সুখ নেই, শুধু ভাঙা মন। সে তো আকিকে বিশ্বাস করেছিল, তার বিনিময়ে সে এমন ধোঁকা পাবে সে বিশ্বাস করতে পারছে না। ভালোবাসা যে ভালোবাসার প্রতিশোধ দিয়ে শুরু হয়, সেটা কি সত্যি হয় আখি? জান, আমি বদলে গেছি, তুমি আমাকে বদলে দিয়েছো। নীল একটু পিছিয়ে যায়, চোখে জল জমে কিন্তু পড়ে না। সে কিছুতেই এত বড় ধোঁকা মেনে নিতে পারছে না। আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে ছলনা করেছো, আমার অনুভূতি নিয়ে খেলেছো। প্লিজ জান, আমার কথা শোনো। শোনার মতো কিছু বাকি রাখুনি তুমি। আমি ভেবেছিলাম হঠাৎ পাওয়া একটা ভালোবাসা আমার ভাগ্যে এসেছে, কিন্তু সেটা ছিল শুধু কারো রাগ আর প্রতিশোধের ফল। আমি ভুল করেছি জান, কিন্তু আমি মিথ্যা ভালোবাসি না। আজও যদি বলো, আমি তোমার হাত ধরেই থাকবো। সমস্যা এটাই পাখি, আমি এখনো বুঝতে পারছি না তোমার কোনটা সত্য আর কোনটা অভিনয়। ঘরের ভিতর আবার নীরবতা নামে। দুজনের মাঝখানে শুধু দূরত্ব না, ভাঙা বিশ্বাস দাঁড়িয়ে থাকে। আখি ফিসফিস করে বলে, জান, আমাকে একবার বিশ্বাস করো। বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে আখি, কিন্তু জোড়া লাগাতে পুরো জীবন। নীল আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। পেছনে আখি দাঁড়িয়ে থাকে, চোখে জল, বুকে কষ্ট আর মনে ভয়। আমি কি সত্যি নীলকে হারাতে বসেছি? ঘরে বাতাস ভারী হয়ে ওঠে, ভালোবাসার মাঝে ঢুকে পড়ে অবিশ্বাসের ছায়া। ঘরের ভেতরটা অন্ধকার, জানালার পাশে বসে আছে আখি। চোখের পানি থামছেই না, বুকের ভেতরটা যেন ভারী পাথর হয়ে গেছে। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলে, আল্লাহ, নীল কি আমাকে কখনো ক্ষমা করবে? আমি কি সত্যি এত বড় ভুল করে ফেলেছি? এবার আমি কি করব, কোথায় যাব? বিছানার কোণে বসে সে নিজের হাঁটু জড়িয়ে ধরে। মনে পড়ছে নীলের হাসি, আদর, বিশ্বাস ভরা চোখ। বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে তার। আমি তো ওকে কষ্ট দিতে চাইনি, রাগ থেকে শুরু হয়েছিল, কিন্তু ভালোবাসা তো সত্যিই হয়ে গেছিল। তাহলে কেন এমন হলো আল্লাহ? অন্যদিকে ছাদের উপর রাতের হালকা বাতাস বইছে, আকাশ কালো, দূরে শহরের আলো ঝিলমিল করছে। নীল রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, ধোঁয়া উঠছে বাতাসে। নীল দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে কথা বলে। সে সিগারেটের দিকে তাকায়, তারপর আকাশের দিকে। চোখ দুটো ভিজে আসে। নীল মনে মনে বলে, আমি তো তোমাকে ভালোবাসি আখি, সত্যি ভালোবাসি। তাহলে আমাকে কেন ব্যবহার করলে? আমার কি দোষ ছিল? তোমাকে দেখে তো কখনো মনে হয়নি তুমি নাটক করছো। এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলে তুমি? তোমার হাসি, তোমার কান্না, তোমার আদর সব কি অভিনয় ছিল? সে রেলিংয়ে হাত মুঠো করে ধরে। বুকের ভেতর আগুন আর কষ্ট একসাথে জ্বলে ওঠে। আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম, বদলে পেলাম অবিশ্বাস। আমি কি এতটাই সহজ ছিলাম যে আমাকে দিয়ে খেলতে পারলে? হালকা বাতাসে সিগারেটের ধোঁয়া উড়ে যায়, কিন্তু নীলের বুকের ভার যায় না। নীল ফিসফিস করে বলে, আখি, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কেন শুরুটা এত মিথ্যে ছিল? একদিকে ঘরে আখির কান্না, আরেকদিকে ছাদে নীলের নীরব যন্ত্রণা। দুজনের মাঝখানে শুধু দূরত্ব না, দাঁড়িয়ে আছে ভাঙা বিশ্বাসের দেয়াল। গভীর রাত, পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে। ঘরের আলো ম্লান, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়েছে। নীল ধীরে দরজা খুলে রুমে ঢুকেই থমকে যায়। বিছানার পাশে বসে আছে আখি, চোখ লাল, মুখ ভেজা, এখনো কাঁদছে। দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপাচ্ছে। নীলের বুকের ভেতরটা কেঁপে ওঠে, তবু মুখ শক্ত রাখে। নীল এক পা এগোতেই আখি তাকিয়ে ফেলে। নীলকে দেখে সে হঠাৎ উঠে দৌড়ে আসে। আখি কাপা গলায় নীলকে জড়িয়ে ধরে বলে, সরি জান, প্লিজ আমাকে ক্ষমা করো। ভুল দিয়ে শুরু হলেও আমি তোমাকে সত্যিই ভালোবাসি। নীলের শরীর শক্ত হয়ে যায়। মুহূর্তেই রাগ আর কষ্ট একসাথে উঠে আসে। সে আখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নীল রেগে কাপা গলায় বলল, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আখি হতভম্ব হয়ে যায়। নীল কখনো তার সাথে এইভাবে কথা বলে নাই। নীল চোখে আগুন নিয়ে বলে, আমি কোনো ছলনাময়ীর ছোঁয়া আমার শরীরে লাগাতে চাই না। আখির বুকটা ভেঙে যায়, চোখ দিয়ে পানি ঝরে পড়ে। সে নিজেকে সামলাতে পারে না। কি করবে সেটাও ভেবে পাচ্ছে না সে। আমার ভালোবাসা ছলনা না নীল, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করি না। এই একটা কথাই আখির পৃথিবীটা যেন থমকে যায়। নীল আর কিছু না বলে ঘুরে ব্যালকনির দিকে চলে যায়। দরজার পাশে দাঁড়িয়ে আখি ফিসফিস করে বলে,
জান আমাকে একা করে দিও না। কিন্তু নীল থামে না। ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে ভর দেয়। ঠান্ডা বাতাসে চোখের জল লুকাতে চেষ্টা করে। ভিতরে আঁখি মেঝেতে বসে পড়ে, বুক চেপে ধরে কাঁদতে থাকে। আমি কি সত্যি সব শেষ করে ফেললাম? নীল, তুমি কি আর কখনো আগের মতো হবে না? একই ঘরে থেকেও দুজন যেন দুই পৃথিবীতে। একদিকে আঁকির কান্না, আরেকদিকে নীলের নীরব যন্ত্রণা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীল। রাতের বাতাসে পর্দা নড়ছে, কিন্তু তার বুকের ভেতরের ঝড় থামে না। পিছন থেকে হালকা শব্দ। আঁখি আবার কাছে আসে। হঠাৎ নীলের পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। আঁখি কাঁদতে কাঁদতে বলে, জান আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি ভুলভাবে তোমার জীবনে এসেছি, কিন্তু আমার ভালোবাসা একদম সত্যি। এক মন দিয়ে আর কতজনকে ভালোবাসবে তুমি? তুমি তো আমার ভাইকে ভালোবাসতে, তাই না? আগে বাসতাম, কিন্তু ও আমাকে ছুঁড়ে ফেলেছে। কাল তুমি আবার কাউকে ভালোবেসে ফেলবে। এটা তো তোমাদের মতো মেয়েদের কাজ। একটা ছাড়লে আর একটা ধরতে সময় লাগে না। এই কথাগুলো আঁকির বুক ছিঁড়ে দেয়। চোখ দিয়ে পানি ঝরতে থাকে। নীল তাকে এভাবে বলতে পারলো? সে ভাবতেই পারছে না। আমি খারাপ মেয়ে না নীল, বিশ্বাস করো। কেমন ভালো সেটা আমি বুঝে গেছি। যে বড় ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে ছোট ভাইকে ছলনা করে বিয়ে করতে পারে, সে কেমন ভালো আমি জানি। আঁখির হাত কেঁপে ওঠে। নীলের পা ছেড়ে দেয়। কথা আটকে যায় গলায়। আর কিছু বলার শক্তি থাকে না। আঁখি ধীরে উঠে দাঁড়ায়, চোখ মুছে নেয়। নীলের দিকে একবার তাকায়, সেই চোখে অভিযোগ নেই, শুধু ভাঙা ভালোবাসা। কোনো কথা না বলে সে দরজার দিকে হাঁটে। দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রাস্তায় নেমে আসে আঁখি। চারপাশে অন্ধকার, বাতাস ঠান্ডা। কোথায় যাবে সে জানে না, শুধু হাঁটতে থাকে। আঁখি নিজের মনে বলে, আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম, তাহলে কেন সবাই আমাকে ভুল বুঝে? কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? রাস্তায় গাড়ির আলো পড়ে, শব্দ আসে, কিন্তু আঁখির ভেতরটা ফাঁকা। পিছনে পড়ে থাকে বাড়ি, স্মৃতি, নীলের আদর সব। আর সামনে শুধু অচেনা রাস্তা আর একা আঁখি। রাতের অন্ধকার বাড়ি ঢেকে দিয়েছে। বাতাসে ঠান্ডা লাগছে, কিন্তু নীলের বুকের ভিতর আগুন জ্বলে ওঠে। হঠাৎ সে পিছনে তাকায়, আঁখি নেই। দরজা খোলা। আখি কোথায়? ভয়ে তার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগলো। সে ঘরের সব জায়গা খুঁজতে লাগলো। ছাদ, বারান্দা, রান্নাঘর, কোথাও নেই আঁখি। হঠাৎ সে চিন্তা করলো হয়তো আকাশ জানে। সে ছুটে যায় আকাশের রুমের কাছে। নীল দরজায় নক করে। আকাশ দরজা খুলতেই বলে, ভাইয়া, আখির বাড়ির ঠিকানা দাও। মানে? আমি সব জানি, এত কথা বলার সময় নেই। ওর বাড়ির ঠিকানা দাও। ওর বাড়ি? ওর বাড়ি তো নাই। সে তো অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই আমি তো তাকে মানতে পারিনি, ছেড়ে এসেছিলাম। কি কি বললে তুমি? তুমি খুব খারাপ ভাই। একটা মেয়ে অনাথ বলে তাকে ছেড়ে দিলে? তার চোখে পানি আসে। মাটিতে পা যেন কম্পিত। নিজের প্রতি ঘৃণা বাড়তে থাকে। নীল নিজেকে ধমক দিয়ে বলে, ছি ছি, আমি কত কথা শোনালাম আখিকে, কতবার ভুল বোঝালাম। এখন তো আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। হঠাৎ সে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। রাস্তায় নীলের প্রাণ দ্রুত ছুটছে। চোখে অশ্রু, মুখে রাগ আর কষ্ট। মনে মনে একটাই কথা, আকিকে আবার খুঁজে বের করতে হবে। নিশ্চিন্তা, ভীতি আর ভালোবাসা সব মিলিয়ে এই রাত হয়ে দাঁড়ালো নীলের জন্য চরম পরীক্ষার। রাত প্রায় শেষের দিকে। শহরের আলো নিভু নিভু করছে। নীল একা একা দৌড়াচ্ছে রাস্তা থেকে রাস্তায়, গলি থেকে গলিতে। বুকের ভিতর শুধু একটাই প্রশ্ন, আকিকে যদি আর না পায়। হঠাৎ দূরে একটা পার্কের আলোতে চোখ পড়ে তার। কাছে যেতেই দেখতে পায় একটা বেঞ্চে বসে কেউ কাঁদছে। চুল এলোমেলো, চোখ লাল, শরীরটা ছোট করে গুটিয়ে বসে আছে। নীলের বুকটা কেঁপে ওঠে। নীল ফিসফিস করে বলে, আখি। সে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়। আঁখি চমকে উঠে তাকায়, চোখে অবাক, কণ্ঠে ভাঙ্গন। তুমি এখানে কেন এলে? তোমাকে খুঁজতে। আমি আসলে চলেই যেতে চাই তোমার জীবন থেকে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই নীল। কোথায় যাব আমি? এই কথাটা নীলের বুক ছিঁড়ে দেয়। সে আর দেরি না করে আঁখির কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নীল আবেগ ভরা কণ্ঠে বলে, সরি সোনা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি রাগে কষ্টে বুঝতেই পারিনি তুমি কতটা একা। আমি শুরুতে ভুল করেছিলাম জানি, কিন্তু তোমাকে ভালোবাসা মিথ্যা ছিল না। আমি জানি এখন আমি বোকা ছিলাম। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আঁখির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে
সে নীলের বুকে মুখ লুকায়। সে তো নীলকে ছাড়া থাকতে পারবে না কিছুতেই। তুমি যদি পাশে থাকো তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আজ থেকে তুমি একা না পাখি, তোমার বাড়ি আমি, তোমার মানুষ আমি। পাশের বাতাস নরম হয়ে আসে। রাতের অন্ধকারে দুজনের ভাঙা মন আবার জোড়া লাগে। বেঞ্চের পাশে দাঁড়িয়ে তারা দুজন হাত ধরে থাকে, ভুল, কষ্ট আর অভিমান পেরিয়ে নতুন করে শুরু করার অঙ্গীকারে। ভালোবাসা সবসময় নিখুঁত হয় না, কিন্তু ক্ষমা আর বিশ্বাস থাকলে ভাঙা সম্পর্কও আবার সুন্দর হয়ে ওঠে। আর সেদিন রাতেই নীল আর আখি বুঝে যায় ভুল দিয়ে শুরু হলেও তাদের ভালোবাসার শেষটা হবে শুধু বিশ্বাস আর মায়ায় ভরা। সমাপ্ত।